আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর অন্য আরেকটি ক্লাস নিয়ে আসলাম। তো আজকের ক্লাসে আমরা একটা ডায়ালগ কিভাবে ফ্রি হ্যান্ড রাইট করতে হয় কিংবা ইংরেজিতে বানায় লিখতে হয় এটা আমরা দেখব। তো আজকের যে আলোচনার বিষয়টা যে ডায়ালগটা এটা হচ্ছে কি ইম্পোর্টেন্স অফ লার্নিং ইংলিশ বা ইংরেজি শেখার যে গুরুত্ব এটা সম্পর্কে দুইটা বন্ধুর মধ্যে একটা কথোপকথন বা ডায়ালগ লিখবো আমরা। তো দেখো আমরা কি করলাম এই যে ডায়লগটা তো ডায়লগটার যে একটা বাংলা কনসেপ্ট। হ্যাঁ, তুমি তো জানো যে যে কোনো একটা জিনিস সম্পর্কে যদি তুমি লিখতে চাও তাহলে এটা সম্পর্কে একটা বাংলা কনসেপ্ট জানা দরকার, তাই না? তো আমরা কি করলাম এই ডায়লগটার বাংলা যে আইডিয়াটা ওইটা আমরা লিখে নিলাম। এখন কি করব প্রত্যেকটা লাইন একটা একটা করে আমরা ইংরেজিতে বানায় লেখার চেষ্টা করব। তো ফ্রি হ্যান্ড রাইট মূলত কি? ফ্রি হ্যান্ড রাইট মূলত হচ্ছে কি তুমি যে ভাবনাটা ভাববা বা তোমার মনের ভাবটা কি করবা জাস্ট ইংরেজিতে তুমি যদি বাক্য আকারে ট্রান্সলেট করতে পারো এটাই হচ্ছে তোমার ফ্রি হ্যান্ড রাইট। ঠিক আছে? আচ্ছা দেখো এখানে কি বলছে যে প্রথম যে এই যে নাম ডায়লগের প্রথমে কিন্তু কি থাকে নাম থাকে। কি বলছে যে সমীর একটা ছেলে বলছে কি হ্যালো সুমন কেমন আছো। তো এই বাক্যগুলো তো তুমি অবশ্যই পারো। প্রথম যে গ্রিটিং যেমন কি আমরা হ্যালো দিব, হ্যালো, তারপর কি সুমন বলছে নাম তো বড় হাতের হবে, তো হ্যালো সুমন লিখলাম। হাউ আর ইউ মানে কি কেমন আছো তুমি জানো, হাউ আর ইউ তুমি কেমন আছো। তারপর উত্তরে দেখো তো সুমন উত্তরে কি বলতেছে যে হ্যালো সমীর আমি ভালো আছি, তুমি কেমন আছো। তো আমরা কি লিখব হ্যালো সমীর, হ্যাঁ আমি ভালো আছি। তো আমি ভালো আছি ইংরেজি তুমি জানো কি আই এম মানে আমি, আই এম ফাইন আমি ভালো আছি। তারপর কি বলছে দেখো তুমি কেমন আছো। তো আমরা কি বলতে পারি তুমি কেমন আছো ইংরেজি কি হাউ আর ইউ। তো আমি ভালো আছি এবং তুমি কেমন আছো যদি এরকমভাবে বলি আমরা কিভাবে লিখতে পারি আই এম ফাইন অ্যান্ড ইউ তুমি কেমন আছো। ওকে, আশা করি এগুলো পারো। তারপর দেখো সমীর পরবর্তীতে সে কি বলতেছে যে আমিও ভালো আছি। তো দেখো আমিও ভালো আছি। আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে ক্লাসগুলোর মধ্যে আমি তোমাদেরকে কি বলছি যখন কোনো একটা শব্দের সাথে ও যুক্ত থাকবে তখন ইংরেজিতে তুমি কি লিখবা অলসো লিখবা। ঠিক আছে? তো আমিও ভালো আছি মানে কি আমি হচ্ছে আই অলসো সরি কি বলছে দেখো আই দিলাম সাবজেক্ট এখন আমি, তো আমিও ভালো আছি আই এম হবে মানে আই এম ফাইন মানে কি আমি ভালো আছি একটা অক্সিলারি ভার্ব বসবে না, তো আই এর পরে অক্সিলারি ভার্ব দিলাম মানে আই এম। আর এই যে ও এর কারণে কি দিলাম আমরা অলসো দিলাম আই এম অলসো ফাইন, ফাইন মানে কি ভালো। তো আই এম অলসো ফাইন মানে কি আমি ভালো আছি বা আমিও ভালো আছি। তারপর কি বলছে দেখো তুমি কি খেয়াল করেছো যে ইংরেজি দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জাস্ট কি করছে এখানে প্রশ্ন করছে সমীর কাকে প্রশ্ন করছে আহ, কাকে যে সুমন আছে সুমনকে প্রশ্ন করছে। তো এখানে তুমি একটা জিনিস খেয়াল করো তোমার যে প্রশ্নটা করছে তো এই প্রশ্নবোধক বাক্যের যে গঠনটা তুমি কিভাবে লিখবা বুঝছো একটু, হ্যাঁ প্রশ্নবোধক বাক্যের যে গঠনটা এটা তুমি কিভাবে লিখবে। ওরা কি বলছে দেখো তো তুমি কি খেয়াল করেছো এই যে পার্টটা তুমি কি খেয়াল করেছো। তো দেখো আমরা কি জানি যখন কোনো বাক্যের মানে কোনো একটা প্রশ্নবোধক বাক্যের উত্তর যদি হ্যাঁ কিংবা না দ্বারা দেওয়া যায়, হ্যাঁ কিংবা না দ্বারা যদি উত্তরটা দেওয়া যায় তখন একটা নিয়মে কি ঘটে বাক্যটাকে তুমি ট্রান্সলেট করতে পারবা। বা আবার যদি মনে করো যে না হ্যাঁ বা না দ্বারা উত্তর দেওয়া যায় না বা বর্ণনামূলকভাবে উত্তর দিতে হয় তখন ডাব্লিউএইচ কোয়েশনের দ্বারা আমাদেরকে করতে হয়। যেমন আমি কি পড়ছিলাম দেখো তো যে তুমি কি খেয়াল করেছো যে ইংরেজি দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো তুমি কিন্তু উত্তর হিসেবে বলতে পারো যে হ্যাঁ কিংবা না বলতে পারো। তো তুমি জাস্ট হ্যাঁ কিংবা না দ্বারাই কিন্তু তুমি পুরো প্রশ্নটার উত্তর দিয়ে ফেলতে পারতেছো। তো যদি এই প্রেক্ষাপটে কোনো রকম প্রশ্নবোধক বাক্য তুমি বানাইতে চাও তখন তোমার যে গঠনটা কাজ করবে এটা আমরা বেসিক ক্লাসের মধ্যে বলছি। তারপর এখন দেখো কি বলি যে প্রথমত তুমি কি করবে একটা অক্সিলারি ভার্ব নেবা বাক্য অনুসারে অক্সিলারি ভার্ব। তারপর তুমি কি করবা যে অক্সিলারি ভার্বটা নিলা টেন্সের গঠন অনুসারে নিবা। তারপরে কি করবা তুমি এখানে সাবজেক্ট দিবা, সাবজেক্ট দিবা। তো তারপরে কি লিখবা অক্সিলারি ভার্ব দিলা সাবজেক্ট দিলা তারপরে মেইন ভার্ব বসবে, মেইন ভার্ব তারপরে বাকি অংশগুলো বসবে। এই আঙ্গিকে তোমাকে কি করতে হবে এই বাক্যটাকে ট্রান্সলেট করতে হবে। অন্যদিকে যদি আনসারটা তুমি আম, মানে হ্যাঁ বা না দ্বারা দিতে না পারতা তখন ডাব্লিউএইচ কোয়েশন দ্বারা কি করতে হবে তোমাকে বাক্যটা গঠন করতে হইতো। তো এখন এটার কি একটা এক্সাম্পল হইতে পারে যদি বলতো যে আম, তোমার ইংরেজি শিক্ষার খবর কি রকম।
তখন তুমি বলতে যে বিষয়টা ভালো না কিংবা ভালো। এই যে দেখো তুমি কিন্তু হ্যাঁ বা না দিয়ে উত্তরটা দিতে পারতেছো না, তাই না? তো ওই সব ক্ষেত্রে ডাব্লিউএইচ কোয়েশন ইউজ করা হইতো। তো এখন আমাদেরকে ওই নিয়মে কি করতে হবে, বাক্যটাকে গঠন করতে হবে। তো আমরা যদি এই নিয়মে বাক্যটাকে গঠন করি, তো আমরা দেখো কিভাবে চিন্তা করব। বলছে যে তুমি কি খেয়াল করেছো। তো সাপোজ তুমি খেয়াল করে ফেলেছো। এখানে কিন্তু দুইটা পার্ট আছে। একটা হচ্ছে তুমি কি খেয়াল করেছো, আরেকটা হচ্ছে কি ইংরেজি দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দুইটা পার্ট দেখতেছো না? এটা কিন্তু একটা প্রশ্ন করছে এবং এই দুইটা পার্টকে যুক্ত করছে কে? যে। তো যে কথাটা আমরা অ্যাকচুয়ালি কি হিসেবে ইউজ করি, আমরা দ্যাট দ্বারা কি করি, দ্যাট ব্যবহার করি যে মানে ইংরেজিতে যখন দুইটা বাক্য গঠন মানে সংযোগ করে আর কি, তখন আমরা যের পরিবর্তে দ্যাট বসাই, হ্যাঁ, বা কি বসাইতে পারি, হ্যাঁ দ্যাটই বসাই, আবার মাঝে মধ্যে হুইচ বসাই, যা বোঝায়। আচ্ছা, তো দ্যাট বসানোটা কি সবচেয়ে আমরা মানে বেশি ইউজ করি আর কি। তো তুমি কি খেয়াল করেছো, এই পার্টটাকে যদি আমি আগে ট্রান্সলেট করার চেষ্টা করি, তো দেখো খেয়াল করেছ বলছে, হ্যাঁ খেয়াল করেছ। তো এই যে বার্বটার দিকে তুমি যদি একটু তাকাও, করেছো, হ্যাঁ, তো এটা কি বোঝাইতেছে অ্যাকচুয়ালি, একটা মানে কাজটা শেষ হয়ে গেছে, পারফেক্ট একটা ভাইব দিতেছে এখানে, হ্যাঁ পারফেক্ট টেন্সের যে গঠনটা, যে কোনো কাজ যদি শেষ হয়ে পড়ে, যেমন কি আমি খেলেছি, হ্যাঁ তুমি খেয়েছ, হ্যাঁ করেছ, মানে কি কাজটা শেষ, ওই সব ক্ষেত্রে হলে পারফেক্ট টেন্সের একটা গঠন দেখা দেয় আর কি। তো পারফেক্ট টেন্সের যদি গঠনটা হয়, তখন আমরা কি করি, আমরা জানি হ্যাভ অথবা হ্যাজ বসাইয়া যে বার্বটা থাকে বার্বের 3 নম্বর রূপ দেই, এটা হচ্ছে পারফেক্ট টেন্সের যে গঠনটা। তাহলে এটা যদি পারফেক্ট টেন্সের গঠন অনুসারে হয়, তো এখন আমরা যে এই যে নিয়মটাতে আমরা কি করব, প্রশ্নটা বানাবো, হ্যাঁ। তো এখানে সবার প্রথমে কি অক্সিলারি ভার্ব না? তো তুমি যেহেতু দেখতেছো যে বাক্যের যে ভার্বটা এটা এই পারফেক্ট টেন্সের মধ্যে আছে, সো তুমি জানো কি পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি, হ্যাভ অথবা হ্যাজ। তো আমি এই অক্সিলারি ভার্বটা আমরা কিন্তু এখানে বসাবো। কি বসাবো? হ্যাভ। কেন হ্যাভ বসাইছি? কারণ সাবজেক্ট কি আছে? তুমি। তুমি মানে কি? ইউ। এই যে সাবজেক্টের পরিবর্তে আমরা কি বসাবো? ইউ। হ্যাভ ইউ। বুঝলাম? আচ্ছা ঠিক আছে। তারপর আমরা ভার্ব বসাবো। তো ভার্ব আছে কি? খেয়াল করা। খেয়াল করা মানে কি? নোটিশ। নোটিশ অর্থ হচ্ছে খেয়াল করা। কিন্তু এখানে বলছে কি? খেয়াল করেছো। তার মানে কি? পারফেক্ট টেন্স, মানে কাজটা শেষ, তখন এই গঠনটা হবে। ভার্ব হবে ঠিক আছে, কিন্তু এখানে ভার্বের 3 নাম্বার রূপ হবে। আমরা কি লিখবো? হ্যাভ ইউ। নোটিশের 3 নাম্বার রূপ কি? নোটিসড। হ্যাভ ইউ নোটিসড, তুমি কি লক্ষ্য করেছো? তারপর কি আছে? যে। তো যে কি হবে এখানে? দ্যাট। হ্যাভ ইউ নোটিসড দ্যাট, তুমি কি লক্ষ্য করেছো যে ইংরেজি দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আচ্ছা, এতটুকু তো দেখলাম আমরা। এখন কি বলছে দেখো তো, যে ইংরেজি দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হয়ে উঠছে, বুঝো, হয়ে উঠছে বুঝাইতেছে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, কে গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে? ইংরেজি। তো ওই ইংরেজি কি হবে? এখানে সাবজেক্ট হবে। আর দিন দিন কথার মানে তুমি কি জানো? ডে বাই ডে। ডে বাই ডে মানে কি? দিনে দিনে। আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আরও মানে কি? মোর বলতে পারি। মোর মানে কি বুঝাইতেছে? আগের চাইতে আরও বেশি। গুরুত্বপূর্ণ মানে হচ্ছে ইম্পর্ট্যান্স। তো এখানে যে আলাদা একটা বাক্য, যে ইংরেজি দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তো ওইটাকে তুমি কিভাবে লিখবা? তো আমরা কি করব, দেখো এই যে বাক্যটা দেখতেছো না, যে ইংরেজি দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি, যে বারটা দেখতেছো না, হয়ে উঠছে। এই যে উঠছে কথাটার মানে কি? উঠতেছে। উঠতেছে, এই উঠতেছেকে তুমি যদি একটু চিন্তা করো, তুমি কিন্তু খুব সহজে বোঝা যাবা যে কাজটা কি, কাজটা হচ্ছে তোমার চলমান, বুঝো, চলমান। তাহলে বাক্যের যে এই পার্টটা, ইংরেজি দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাহলে এটা একটা কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে হবে। কারণ কি? কাজটা চলতেছে। তো এখন খেয়াল করো, তো কন্টিনিউয়াস টেন্সের যেহেতু গঠন, কিন্তু ইংরেজি দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কে কে? ইংলিশ। আমরা কি লিখব? ইংলিশ। আচ্ছা, তো কন্টিনিউয়াস টেন্সের যে গঠনটা, এটা কি ছিল? একটা অক্সিলারি ভার্ব দিব আমরা, দেওয়ার পরে যে মূল ভার্বটা হবে এটার সাথে আইএনজি হবে। অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব এবং এটার সাথে আইএনজি। তো এই পার্টটা কোন টেন্সের ছিল? এটা ছিল কি? পারফেক্ট টেন্সের, যেহেতু কাজটা শেষ। কিন্তু এই পার্টটা, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের, কাজটা চলতেছে, এইরকমটা বোঝাইতেছে, হ্যাঁ। তো এটার ক্ষেত্রে গঠনটা কি হবে? অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি। তো আমরা কি লিখব? ইংলিশ। ইংলিশের সাথে অক্সিলারি ভার্ব কি দিব? ইজ। যেহেতু এটা বর্তমান কালের একটা বাক্য এবং সাবজেক্টটা কি? সিঙ্গুলার একটা অর্থ দিচ্ছে, হ্যাঁ। তো ইংলিশ ইজ, তারপর কি? হয়ে উঠছে।
তো হয়ে ওঠা ইংরেজি কি বুঝছো? হয়ে ওঠা মানে কি? হওয়া মানে কি? বিকাম। বিকাম অর্থ হওয়া, আমরা কি লিখতে পারি? বিকামিং। বিকামিং, ইংলিশ ইজ বিকামিং। ইংলিশ কি হচ্ছে? হয়ে পড়ছে, এরকমটা বোঝাইতেছে। কি হয়ে পড়ছে? আরও গুরুত্বপূর্ণ। তো আরও কথাটার মানে কি? মোর। আর গুরুত্বপূর্ণ হচ্ছে কি? ইম্পর্ট্যান্ট। গুরুত্বপূর্ণ কি? ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট, এটা কি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দিন দিন। তো দিন দিন ইংরেজি আমরা কি জানি? ডে বাই ডে। বুঝছো? আচ্ছা, এখন খেয়াল করো, এই যে বাক্যটা আমরা কি করছি? আমরা গঠন করছি না? একটু খেয়াল করো তুমি, যে বলছে কি তুমি কি খেয়াল করেছো, তাহলে এখানে কি ছিল? হ্যাভ ইউ নোটিসড দ্যাট না? এটা হবে সবার সামনে, হ্যাভ ইউ নোটিসড দ্যাট। তারপরে কি হবে? যে হ্যাভ ইউ নোটিসড দ্যাট ইংলিশ ইজ বিকামিং মোর ইম্পর্ট্যান্ট ডে বাই ডে। ওকে, তারপরে শেষে কি? প্রশ্নবোধক চিহ্ন হবে। এভাবে তুমি এই বাক্যটাকে গঠন করতে পারো। তারপর কি বলছে সুমনে? যে সুমনে কি বলছে দেখো তো, যে হ্যাঁ, আসলে বিশ্বব্যাপী যোগাযোগের জন্য আমাদের একটি সাধারণ ভাষা প্রয়োজন এবং ইংরেজি সেই ভূমিকাটা পালন করতেছে। বুঝছো? সুমনের কাছে প্রশ্ন করছে যে ইংরেজিটা যে এরকম হয়ে পড়তেছে তুমি কি খেয়াল করছো? তখন সুমনে আনসার কি দিছে? যে হ্যাঁ। তো হ্যাঁ এর আনসারটা আমরা কি লিখবো? ইয়েস দিলাম। আচ্ছা, তো হ্যাঁ বলার পরে সে কি করতেছে? আরও একটা লাইন যুক্ত করছে। এখন ও যে লাইনটা যুক্ত করছে এটা কি ছিল? যে আসলে বিশ্বব্যাপী যোগাযোগের জন্য আমাদের একটি ভাষা প্রয়োজন এবং ইংরেজি সেই ভূমিকা পালন করছে। তো ও কিন্তু এটা বড় বাক্য বলছে এবং বাক্যের শেষের যে বাক্যটা এটা এবং দ্বারা যুক্ত করছে সে, হ্যাঁ, এবং দ্বারা এখানে যুক্ত করছে। তো আমরা কি করব? আগে প্রথম যে বাক্যটা চিন্তা করছি এই বাক্যটাকে আমরা ট্রান্সলেট করার চেষ্টা করব। তো এখানে কি বলছে? আসলে। তো আসলে কথা মানে কি? অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি হচ্ছে কি? আসলে দিলাম। আচ্ছা, তো এখানে যে আমরা আসলে অ্যাকচুয়ালির জন্য দিলাম, তো এখন দেখো এই যে বাক্যটা ছিল বড় বাক্যটা, এটাকে ছোট্ট ছোট্ট করে যদি আমরা ভাঙি তাহলে আমাদের জন্য আরও মানে কি বুঝতে পারাটা খুব সহজ হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি কিন্তু আমরা আসলের জন্য দিয়ে দিলাম। তারপরে কি বলছে দেখো, যে বিশ্বজুড়ে যোগাযোগের জন্য। বিশ্বজুড়ে যোগাযোগের জন্য মানে কোনো একটা কাজ করার জন্য। তো এই যে কোনো একটা কাজ করার জন্য এই ক্যাটাগরির যে ছোট্ট একটা বাক্যটা, এটা কিন্তু আমরা বাক্যটার পরে এবং আগে যুক্ত করতে পারি। হয়তো প্রিপোজিশন টু দিয়ে যুক্ত করতে পারি কিংবা প্রিপোজিশন ফর দিয়ে যুক্ত করতে পারি। এটা আমরা গত ক্লাসের মধ্যে কি আমরা আলোচনা করছি, মানে প্যারাগ্রাফের যে ক্লাসটা ছিল প্রি হ্যান্ড রাইটিং, এটার বেসিকের মধ্যে আমরা বলছি। তো এখন দেখো, বিশ্বব্যাপী যোগাযোগের জন্য এই কাজটা তুমি কি করতে পারবা? আলাদা করে যুক্ত করতে পারবা, কারণ এটা একটা উদ্দেশ্য আর কি। তো উদ্দেশ্য ছাড়া বাকি যে কাজটা আছে এটা কি বলছে দেখো তো, আমাদের একটি সাধারণ ভাষা প্রয়োজন। এটা হচ্ছে আমার মেন বাক্য, যে আমাদের একটি সাধারণ ভাষা প্রয়োজন। তো এখানে কাদের প্রয়োজন? আমাদের না। তো সাবজেক্ট কে? উই। উই হচ্ছে আমরা। তো আমাদের কি? প্রয়োজন। তো এখানে একটা জিনিস খেয়াল করো, ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে প্রয়োজন। তো প্রয়োজন ইংরেজি কি? নিড। উই নিড। তো এটা তো একটা কি বর্ণনামূলক বাক্য না? তো বর্ণনামূলক বাক্যের মধ্যে আমরা কি করি? আগে সাবজেক্ট বসাই, পরে ভার্ব বসাই। তো সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, উই নিড। আমাদের প্রয়োজন। আমাদের কি প্রয়োজন? একটি সাধারণ ভাষা। তো একটি হচ্ছে কি? এ। আর সাধারণ মানে হচ্ছে কি? কমন। সাধারণ মানে কি? কমন। ইংরেজি হচ্ছে কি? কমন। আর ভাষা হচ্ছে কি? ল্যাঙ্গুয়েজ। এ কমন ল্যাঙ্গুয়েজ দিলাম। আচ্ছা, তো এখন খেয়াল করো, আমাদের একটি সাধারণ ভাষা প্রয়োজন। উই নিড এ কমন ল্যাঙ্গুয়েজ লিখে ফেললাম। কেন প্রয়োজন? বিশ্বব্যাপী যোগাযোগের জন্য। তো এটা কিন্তু যদি আমরা অ্যাড করি, ফর দিয়ে অ্যাড করে দিই, দিলাম কি? ফর মানে কি? জন্য। দেখেন ফর এরপরে আমরা কি দেবো? একটা ভার্ব দিব। ভার্বটা কি? যোগাযোগের জন্য। তো যোগাযোগ যে ভার্বটা এটা হচ্ছে কমিউনিকেট। 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 ওকে, এখন এই যে ফর যে প্রিপোজিশনটা, প্রিপোজিশনের পরে আমরা জানি কি কোনো ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। তো ওই এটা কাইটা আমরা কি করব? একটা আইএনজি যুক্ত করে দিব। হ্যাঁ, ফর কমিউনিকেটিং কোথায়? বিশ্বজুড়ে। তো বিশ্বজুড়ে কি দিব আমরা? গ্লোবালি। গ্লোবালি মানে কি? গ্লোবাল মানে কি? বিশ্ব। আর গ্লোবালি মানে কি? বিশ্বজুড়ে বা বিশ্বব্যাপী, এটা বোঝাইতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এতটুকু দিলাম, মানে কি? ফর কমিউনিকেটিং গ্লোবালি, বা আমরা এইভাবে দিতে পারলাম যে ফর গ্লোবাল কমিউনিকেশন, বিশ্বব্যাপী যোগাযোগের জন্য। তারপরে কি বলছে দেখো তো, এবং ইংরেজি সেই ভূমিকা পালন করছে।
আচ্ছা, এখানে এবংটাকে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করে দিলাম। এখন দেখো এই যে পার্টটা দেখতেছো না বাক্যটা, যে ইংরেজি সেই ভূমিকা পালন করছে, এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে ইংরেজি, আমরা কি লিখবো ইংলিশ। অ্যান্ড ইংলিশ, ইংলিশ কি করতেছে, পালন করছে বলছে, দেখো ভূমিকা পালন করছে মানে কাজটা কি চলতেছে। তো চলতেছে হলে আমরা কি পড়ছি, যে কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে হবে, তখন সাবজেক্ট অনুসারে একটা অক্সিলারি বাস বসবে, যেটা হচ্ছে কি ইংলিশ ইজ দিলাম, এবং সেটি ইংলিশ ইজ মানে ইংরেজি হচ্ছে কি হচ্ছে, ভূমিকা পালন করছে, ভূমিকা পালন করছে। তো ভূমিকা পালন করা মানে কি, প্লে, প্লে হচ্ছে এই ভার্বটা। তো প্লে এখন যেহেতু কন্টিনিউয়াস, তো আমরা কি দিব, প্লেইং দিব। ইংলিশ ইজ প্লেইং কি পালন করছে, সেই ভূমিকা পালন করছে। তো সেই মানে কি, দ্যাট, সেই মানে কি দ্যাট বোঝাইতেছে। কেন দ্যাট বোঝাইতেছে, কারণ এটা হচ্ছে তোমার যে ভূমিকাটা দরকার, মানে যে একটা ভাষা দরকার ছিল, সাধারণ ভাষা, ওই ভাষাটার ভূমিকাটা পালন করতেছে। তো এখানে দ্যাট দ্বারা কি বোঝাইতেছে, বা সেই দ্বারা ওই ভাষাটাকে বোঝাইতেছে। তো সেই ইংরেজি কি এখানে বসাবো আমরা, দ্যাট, বা যা বোঝাইতেছে। ইংলিশ ইজ প্লেইং দ্যাট, সেই কি ভূমিকা পালন করছে, ভূমিকা মানে কি রোল, ইংলিশ ইজ প্লেইং দ্যাট রোল, ঠিক আছে। তো ইংরেজি সেই ভূমিকাটা পালন করছে। তারপর কি বলছে, যে অন্যজনের একটা বক্তব্য, মানে সমীর পরে কি বলছে, ঠিক তাই, মানে কি ঠিক তাই, বা এই ঠিক তাই অ্যাকচুয়ালি আমরা কি লিখতে পারি, যে হ্যাঁ এটা সত্য। তো এটা সত্য আমরা কি বলি, দ্যাটস ট্রু। দ্যাটস তাই মানে কি দ্যাটস, আর ঠিক এটা যেহেতু ঠিক বা এটি সত্য, তো দ্যাটস ট্রু আমরা বলতে পারি, হ্যাঁ দ্যাটস ট্রু বা ইট ইজ ট্রু, মানে কি এটা সত্য। তারপর কি বলছে দেখো সে, যে আমরা সব ভাষা শিখতে পারি না। তো এখন এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে কি আমরা, মানে আমি দিলাম কি উই, উই মানে কি আমরা, আমরা। তারপর এখানে কি বলছে দেখো তো, পারি না। তো পারা যে কাজটা, এটার ইংরেজি যে একটা অর্থ, মানে কি মডাল ভার্বটার অর্থ কি ক্যান, অর্থ পারা। আর এখানে কি বলছে, পারি না। তাহলে আমরা কি লিখবো, উই ক্যান মানে কি পারা, আর ক্যান নট মানে কি পারি না। উই ক্যান নট, আমরা পারি না, কি করতে পারি না, শিখতে পারি না। তো শিখা ইংরেজি কি লার্ন, শিখা ইংরেজি কি লার্ন। উই ক্যান নট লার্ন, আমরা শিখতে পারি না, কি শিখতে পারি না, সব ভাষা। তো সব হচ্ছে অল, আর ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা। তো কি হবে, উই ক্যান নট লার্ন অল ল্যাঙ্গুয়েজ, আমরা সব ভাষা শিখতে পারি না। তারপরে কি বলছে দেখো তো, সুমনে বলছে কি, যে আসলে নানা কারণে ইংরেজি একটি বৈশ্বিক ভাষা হয়ে উঠেছে। তারপর কি বলছে, অনেক দেশে এটি সরকারি বা আধা সরকারি ভাষা, বুঝছো, অনেক দেশে এটা সরকারি বা আধা সরকারি ভাষা, এটা বলছে। আচ্ছা, তো এখন সুমনের যে কথাটা, এটাকে আমরা ট্রান্সলেট করার চেষ্টা করব। তো আসলে যে পার্টটা দেখতেছো না, এই যে এটা লেখা আছে আসলে, এটা ইংরেজি তুমি কি জানো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা পড়ছি অ্যাকচুয়ালি। নর্মালি আমরা কথা বলার সময় কি সব ওয়ার্ড ইউজ করি, যে অ্যাকচুয়ালি, আর নর্মালি, বাই দ্য ওয়ে, এরকম কথা ইউজ করি, এগুলো বাক্যের সামনে আমরা জুড়ে দিতে পারি, হ্যাঁ আসলে। তো এখন খেয়াল করো বাক্যটা কোনটা মেনটা, যে নানা কারণে ইংরেজি একটি বৈশ্বিক ভাষা হয়ে উঠেছে। তো নানা কারণে ইংরেজি একটি বৈশ্বিক ভাষা হয়ে উঠেছে, এখানে ভার্বটা কোনটা, ভার্বটা হচ্ছে হয়ে ওঠা, ভার্বটা হচ্ছে কি হয়ে ওঠা। তো কে হয়ে উঠেছে, ইংরেজিটা হয়ে উঠেছে। তো ইংরেজি হবে আমার সাবজেক্ট, এবং হয়ে উঠেছে কি, কি লিখবো আমরা, হয়ে উঠেছে হবে কি, ইংরেজির যে ভার্বটা, মানে এটা হবে আর কি, যে ইংরেজি হয়ে উঠেছে, কি হয়ে উঠেছে, একটি বৈশ্বিক ভাষা হয়ে উঠেছে। তাহলে আমরা বাক্যটাকে যদি লিখি, আমরা আসলের পরিবর্তে প্রথমে কি লিখব, যে অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি কে, ইংরেজি না। আচ্ছা, তো ইংরেজি লিখবো আমরা, তো অ্যাকচুয়ালি ইংলিশ, ইংলিশ। আচ্ছা, এখন কি হয়ে উঠেছে মানে কি, দেখো হয়ে উঠেছে মানে কি কাজটা অলরেডি শেষ, বুঝছো, কাজ শেষ, তার মানে কি পারফেক্ট টেন্সের যে গঠনটা এটা হবে। তো হয়ে উঠেছে, হয়ে ওঠা মানে কি বিকাম, হয়ে ওঠা মানে কি বি কাম। আর যেহেতু পারফেক্ট টেন্সের গঠন আমরা হ্যাভ বা হ্যাজ দিব, তো সাবজেক্ট যেহেতু ইংলিশ মানে সিঙ্গুলার, আমরা হ্যাজ ইউজ করব, হ্যাঁ ইংলিশ হ্যাজ। এবং বিকামের 3 নম্বর রূপ কিন্তু বিকামই, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিকাম। তো ইংলিশ হ্যাজ বিকাম মানে ইংরেজি হয়ে উঠেছে, কি হয়ে উঠেছে, একটি বৈশ্বিক ভাষা। তো একটি মানে হচ্ছে এ, আর বৈশ্বিকতার ইংরেজি হচ্ছে কি গ্লোবাল, গ্লোবাল। আর ভাষা কি ল্যাঙ্গুয়েজ, এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হয়ে উঠেছে কি নানা কারণে। তো নানা কারণে আমরা কি লিখতে পারি, ইন ডিফারেন্ট, মানে ইন ডিফারেন্ট
বা ইন ডিফারেন্ট রিজন বা নানা কারণে। দেখুন নানা কারণ কথাটার মানে কি, এই যে নানা কারণ, নানা কারণ কি, ডিফারেন্ট মানে কি নানা বা বিভিন্ন, ডিফা রেন্ট, আচ্ছা নানা, এখানে আমরা ডিফারেন্ট না দিয়ে কি দিতে পারি, মেনি দিতে পারি, মানে অনেক, আরও সহজ হয় যে মেনি দিলাম, মেনি, আর কারণ হচ্ছে কি রিজন, মেনি রিজনস, ঠিক আছে, নানা কারণ। তো এখন একটু যদি এটাকে উচ্চারণ করো কি আসে, নানা কারণে, শেষে কি এ উচ্চারণ আসতেছে না, এই জন্য আমরা এই ওয়ার্ডটার সামনে একটা প্রিপোজিশন ইন যুক্ত করে দিব এর কারণে, হ্যাঁ। তাহলে টোটাল অর্থটা কি দাঁড়াইলো, ইংলিশ, অ্যাকচুয়ালি ইংলিশ হ্যাজ বিকাম এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, মানে ইংরেজি একটি বিশ্ব ভাষা হয়ে উঠেছে, এবং ইন মেনি রিজন মানে নানা কারণে। তারপরে কি বলছে, অনেক দেশে, বুঝছো এই যে পার্টটা, যে অনেক দেশে এটি সরকারি বা আধা সরকারি ভাষা। আচ্ছা, তো এখানে এই যে বাক্যটার মধ্যে তুমি একটু খোঁজো, এখানে ভার্ব খুঁজে তুমি পাচ্ছ কিনা, দেখবা যে অনেক দেশে মানে কি, মেনি কান্ট্রিজ, তারপরে কি বলছে এটি সরকারি কিংবা আধা সরকারি ভাষা। তো তুমি এখানে এই বাক্যটার মধ্যে কি পাবো না, তুমি কোনো রকম ভার্ব খুঁজে পাচ্ছ না। তো আমরা কি জানি, যখন কোনো একটা বাক্যের মধ্যে আমরা ভার্ব না থাকে, মানে মেন ভার্ব না থাকে, তখন অক্সিলারি ভার্বের মাধ্যমে কাজটা করে নিতে হয়। আচ্ছা, তো এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে কি এটি, তো এটি ইংরেজি কি, আমরা কি লিখবো, ইট, ইট। তখন এটার সাথে অক্সিলারি ভার্ব কি দিব, ইজ দিব, কারণ এটা বর্তমান কালের সিঙ্গুলার, হ্যাঁ, ইট ইজ দিলাম। এটা হচ্ছে সরকারি বা আধা সরকারি ভাষা। তো সরকারি মানে কি, সরকারি হচ্ছে তোমার, আমরা অ্যাকচুয়ালি কি বলে বুঝো, এখানে সরকারি বা আধা সরকারি ভাষা না, আমরা গভর্নমেন্ট অত সরকারি আমরা জানি, এটা দিব না, আমরা কি দিব, অফিসিয়াল অথবা সেমি অফিসিয়াল, মানে কি আধা সরকারি, ঠিক আছে। তো সরকারি মানে কি দিব আমরা, অফিসিয়াল, অফিসিয়াল বা দাপ্তরিক বোঝায় আর কি, অফিসিয়াল, বা মানে কি অর, এবং আধা সরকারি মানে কি সেমি অফিসিয়াল, আর ভাষা মানে কি ল্যাঙ্গুয়েজ। তো এখানে কি দাঁড়াইলো অর্থটা, যে ইট ইজ অফিসিয়াল অর সেমি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে কি সরকারি বা দাপ্তরিক বা আধা দাপ্তরিক ভাষা, কোথায়, অনেক দেশে না। তো অনেক দেশ ইংরেজি কি জানি আমরা, মেনি মানে অনেক, আর কান্ট্রিজ মানে কি, কান্ট্রিজ হচ্ছে তোমার দেশ। তো অনেক দেশ হচ্ছে মেনি কান্ট্রিজ, কিন্তু এখানে কি বলছে, অনেক দেশ এ, শেষে উচ্চারণ করলে কি আসে, এ আসে, যার কারণে আমরা সামনে ইন দিয়ে দিব, যে ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশে। তারপরে পরের যে কথোপকথনটা, এই উত্তরে সমীর কি বলছে, যে এমনকি অনেক আন্তর্জাতিক সংস্থাও ইংরেজিকে তাদের দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করে। তো তুমি এই বাক্যটার দিকে খুব সুন্দর করে যদি একটু থাকাও, দেখবা কি এটা একটা সাধারণ বর্ণনামূলক বাক্য, তার মানে কি সাবজেক্ট ভার্ব দিয়ে বাক্যটা হবে। তো এই বাক্যের মধ্যে যদি ভার্বটা খুঁজো, তুমি কি দেখবা, ব্যবহার করা, যা দেখতেছো না, এই যে ব্যবহার করা, এটা হচ্ছে এখানে ভার্ব। তো এখন ব্যবহারটা করে কে, আন্তর্জাতিক সংস্থা, অনেক আন্তর্জাতিক সংস্থা, ওরা ইংরেজিকে দাপ্তরিক ভাষা হিসেবে কি করে, ব্যবহার করে। তো এটা হচ্ছে সাবজেক্ট, যে অনেক আন্তর্জাতিক সংস্থা, এবং কি ও দেওয়া আছে, ও দিলে কিন্তু আমরা অলসো ইউজ করবো, এটা আমরা জানি, ঠিক আছে। ওকে, তো যেহেতু আমরা অলসো ইউজ করব, আচ্ছা সাবজেক্ট গেল, তারপর ভার্ব গেল। এখন এই যে পার্টটা দেখতেছি না আমরা, যে ইংরেজিকে তাদের দাপ্তরিক ভাষা হিসেবে, এই লাল রঙের যে পার্টটা দেখতেছি না, আন্ডারলাইন করা, সরি হাইলাইটস করা, তো এটাকে আমরা হিসেবে, যে একটা কথা আছে, এই যে হিসেবে মানে কি ইংরেজিতে এজ, ওইটার সাহায্যে আমরা অ্যাড করে দিব বাক্যটার পরে। তো এখন যদি আমরা বাক্যটা শুরু করি, তো কি বলছে, সাবজেক্টকে অনেক আন্তর্জাতিক সংস্থা, আবার এখানে একটা খেয়াল করো, একটা ছোট্ট একটা ওয়ার্ড এখানে যুক্ত আছে, মানে কি এমন কি। তো এমন কি ইংরেজি তুমি কি জানো, ইভেন, ইভেন অর্থ কি এমন কি, এটা আমরা প্রথমে দিয়ে দিলাম এমন কি, ইভেন দিলাম, তারপরে কি সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে অনেক আন্তর্জাতিক সংস্থা। তো অনেক আন্তর্জাতিক সংস্থা মানে কি, ইভেন মেনি, মেনি, আন্তর্জাতিক মানে কি ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল, সংস্থা মানে কি অর্গানাইজেশন, অর্গানাইজেশনস, মানে কি অনেক আন্তর্জাতিক সংস্থা ও, এখন আমরা কিন্তু অলসোটা আমরা ব্যবহার করব, ঠিক আছে, একটু বুঝো। তো এটা দিলাম না, এখন ভার্ব দিব, ভার্ব মানে কি, ভার্ব হচ্ছে ইউজ মানে ব্যবহার করে, ওই আমরা সামনে কি দিব, অলসো ইউজ, মানে কি ওই আন্তর্জাতিক সংস্থাগুলোও ব্যবহার করে। ইভেন মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অলসো ইউজ, এগুলো ব্যবহার করে কি
কাকে ব্যবহার করে? ইংরেজিকে ব্যবহার করে। কাকে ব্যবহার করে? ইংরেজিকে। ইউজেস ইংলিশ। দিলাম ইংলিশ, আচ্ছা ব্যবহার করে। তো এখন এটাকে যে ব্যবহার করে তারা কিভাবে ব্যবহার করে? তাদের দাপ্তরিক ভাষা হিসেবে। ওই হিসেবে কথাটাকে আমরা এজ হিসেবে লিখতে পারি, এজ তাদের দাপ্তরিক ভাষা। এজ তাদের মানে কি? দেয়ার। এজ দেয়ার কি দাপ্তরিক ভাষা মানে কি? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে কি? দাপ্তরিক ভাষা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, বানানটার মধ্যে ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখো যে অ্যাজ দেয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইভেন মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অলসো ইউজ ইংলিশ অ্যাজ দেয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে কি ব্যবহার করে ইংরেজিকে দাপ্তরিক ভাষা হিসেবে। তারপর সুমনের কথোপকথন কি বলছে সে? যে একদম ঠিক। এই যে একদম ঠিক মানে কি? এক্স্যাক্টলি, মানে একদম ঠিক যে কথাটা দেখতেছো না, এটা মানে হচ্ছে তোমার কি? এক্স্যাক্টলি বলতেছে এখানে। হ্যাঁ দেখো, এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি কথার অর্থ কি? একদম ঠিক। তারপর কি বলছে? অনেক বইও ইংরেজিতে লেখা হয়। আচ্ছা একটা জিনিস তুমি একটু খেয়াল করো, এখানে যে লাইনটা দেখতেছো, আমরা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রত্যেকটা ক্লাসের মধ্যে যেখানে কি করে এখানে তোমার ভয়েসের যে একটা ব্যাপার স্যাপার আছে না, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস, এটার ক্ষেত্রে আমরা আলোচনা করছি যে দেখো তুমি যতগুলা বাক্য চিন্তা করো না কেন, ওদেরকে কিন্তু চাইলে তুমি দুইটা জিনিসের আওতার মধ্যে কি ফেলতে পারো। কিরকম আমি তোমাকে একটু দেখাচ্ছি, যে তুমি এটাকে ভয়েসের আওতায় ফেলতে পারো। ভয়েস মানে কি? ভয়েস হচ্ছে তোমার বাক্যের যে ধরনটা, এটা বাচ্চার যে ধরন, এটা দুই প্রকারের হইতে পারে, যেটাকে আমরা ভয়েস বলি। একটা হচ্ছে তোমার কি অ্যাক্টিভ এবং অন্যটা হচ্ছে কি প্যাসিভ। কিরকম দেখো তো, যদি তুমি বাক্যের মধ্যে যে ভার্বটা দেখো, ওই ভার্বের কাজ যদি কোনো একটা সাবজেক্টে করে, তো এই সাবজেক্টের কাজ মানে কথা যদি মেনশন না থাকে, মানে কোনো একটা বাক্যের ভার্ব যদি বোঝা যায় যে সাবজেক্ট করতেছে না অন্য কেউ করতেছে, তখন আমরা এটাকে কি বলি? প্যাসিভ সেন্টেন্সের গঠন অনুসার বলি আর কি। হ্যাঁ, আর যদি দেখো যে না সাবজেক্টের কাজ সাবজেক্ট করতেছে, মানে ভার্বের যে কাজ সেটা সাবজেক্ট করতেছে, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অনুসারে হয়। অ্যাক্টিভ ভয়েস কোনটা? আমরা সচরাচর যে বাক্যগুলো করি না সাবজেক্ট ভার্ব দিয়ে, এরকমভাবে হবে। কিন্তু প্যাসিভ ভয়েস কখন হয়? যখন ভার্বের কাজটা সাবজেক্ট করে না এরকমটা বোঝায়, তখন প্যাসিভ ভয়েস হয়। আর প্যাসিভ ভয়েস হলে আমরা কি লিখি? অক্সিলারি যে ভার্বটা আছে না, অক্সিলারি ভার্ব দিয়া আমরা মূল ভার্বের 3 নাম্বার রূপ ইউজ করি, যদি প্যাসিভ ভয়েস বোঝায় আর কি। তো এখন একটা জিনিস খেয়াল করো, কিভাবে আমরা বুঝবো যে এখানে প্যাসিভ ভয়েস বোঝাইতেছে। বলছে কি অনেক বই ও ইংরেজিতে লেখা হয়। তো এখানে আমার ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে লেখা হয়। আর এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে কি অনেক বই। তো এখন দেখো ভার্বের যে কাজটা লেখা হয়, এটা কি সাবজেক্ট নিজে নিজে করতেছে? মানে বই কি নিজে নিজে লিখতে পারে নাকি মানুষে লেখে? কোনটা? মানুষে লেখে না? তাহলে এখানে সাবজেক্টের ভার্বের যে কাজটা, ওই ভার্বের কাজটা কিন্তু এখানে সাবজেক্ট করতেছে না। সো এটা কি প্যাসিভ ভয়েসের গঠন অনুসারে হবে। তাহলে আমরা এখানে সাবজেক্ট বই, সাবজেক্ট কি আছে? যে অনেক বই মানে কি? অনেক হচ্ছে মেনি, বই মানে কি? বুক, মেনি বুকস লিখলাম। আচ্ছা লেখা হয়, তো লেখা হয় যদি আমরা কি লিখি? এই কি লিখবো দেখো তো, লেখা হয় অক্সিলারি ভার্ব এবং ভার্বের 3 নাম্বার রূপ যেটা আছে এই গঠন অনুসারে যাবে। তো এখানে মেনি বুকস মানে অনেকগুলা বই, তো এটার সাথে অক্সিলারি ভার্ব কি হবে? আর হবে। তারপরে লেখা হয় মানে কি? লেখা হচ্ছে তোমার রাইট অর্থ লেখা, আর যেহেতু এটা 3 নাম্বার রূপ আমরা কি লিখবো? রিটেন। ঠিক আছে, তো এখন এই যে বইয়ের সাথে যে ও কথাটা যুক্ত ছিল না, তো ও অ্যাকচুয়ালি কাকে ইন্ডিকেট করে ইংরেজিতে? অলসো। তো অলসো কথাটা আমরা কোথায় অ্যাড করব? ভার্বের সামনে আমরা অ্যাড করে দিব কি? আর অলসো রিটেন। কারণ দেখো তো এখানে কিন্তু সংস্থাও দিছিলাম না, এটা কিন্তু ঠিক ব্যবহার করা যে ভার্বটা ছিল মানে ইউজ, এটার আগে বসাইছি আমরা। হ্যাঁ ওকে, আচ্ছা। তো এখন দেখো অলসো রিটেন, মেনি বুকস আর অলসো রিটেন, অনেক বই ও লেখা হয় কিসে? ইংরেজিতে। ইংরেজিতে। তো ইংরেজি হচ্ছে তোমার ইংলিশ, আর তে যদি আমরা উচ্চারণ করি শেষে কি আসে? এ না? তো আমরা এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ইংরেজিতে? ইন লিখতে পারি কি প্রিপোজিশন হিসেবে। আর যে ভাষাটা এটা নাম লিখে দিলাম কি? ইন ইংলিশ। তো আমরা এখানে অর্থটা কি দাঁড়াইলো? যে মেনি বুকস আর রিটেন ইন ইংলিশ, অনেক বই ও কি ইংরেজিতে লেখা হয়। তারপরের যে কথোপকথন ওইটা কি বলছে দেখো তো, যে বিভিন্ন বিষয়ের তথ্য ইংরেজিতেই পাওয়া যায়।
বিভিন্ন বিষয়ের তথ্য কি ইংরেজিতেই পাওয়া যায়। তো বিভিন্ন বিষয়ের তথ্যর যে কথাটা দেখতেছো না, এটাই হচ্ছে এখানে সাবজেক্ট। এবং পাওয়া যায় মানে কি, আমরা কি বলতে পারি, পাওয়া যায় হচ্ছে গেট। আর ইংরেজিতেই মানে কি ইন ইংলিশ আমরা এটা বলতে পারি। তো এই অর্থটা আমরা কিভাবে লিখবো, বিভিন্ন ধরনের তথ্য। বিভিন্ন ধরনের তথ্য আমরা কি লিখতে পারি, যে বিভিন্ন বিষয়ের তথ্য। আচ্ছা, একটু যদি চিন্তা করি বিভিন্ন বিষয়ের তথ্য, এই কথাটাকে আমরা যদি একটু বড় করে ভাবতে চাই, কিরকম দেখো, তথ্য মানে কি ইনফরমেশন, ইন ফর মেশন। ইনফরমেশন মানে কি তথ্য, কিসের তথ্য, বিষয় এর তথ্য। এই যে শেষে কি আছে, এর না, তো আমরা এখানে অফ দিলাম। হ্যাঁ, তারপরে কি বিভিন্ন বিষয়টা আমরা অ্যাড করে দিব। তো বিভিন্ন বিষয় মানে কি, ভ্যারিয়াস মানে কি বিভিন্ন, আর বিষয় হচ্ছে আমরা থিংস লিখতে পারি। হ্যাঁ, থিংস। তো ইনফরমেশন অফ ভ্যারিয়াস থিংস মানে কি বিভিন্ন বিষয় হচ্ছে তোমার ভেরিয়াস থিংস। আর অফ দেওয়ার কারণে কি হয়েছে, যে বিভিন্ন বিষয়ের, তো বিভিন্ন বিষয়ের কি তথ্য না। তো এই যে বিভিন্ন বিষয়ের দেখতেছো না, এই অফের আগে অ্যাকচুয়ালি ওই শব্দটা বসবে, যেটার অন্তর্ভুক্ত যে জিনিসটা, এটা যেমন কি বিভিন্ন বিষয়ের অন্তর্ভুক্ত কি তথ্য না, এই তথ্যটা হবে কি অফের সামনে। ইনফরমেশন অফ ভেরিয়াস থিং মানে কি তোমার বিভিন্ন বিষয়ের তথ্য পাওয়া যায়। তো পাওয়া যায় মানে কি, গেটের তো পাওয়া যায়, ঠিক আছে। গেট লিখলাম, গেট পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, ইংরেজিতেই। তো আমরা কি লিখবো, ইন ইংলিশ, গেট ইন ইংলিশ বা গেটস ইন ইংলিশ আমরা এরকম ভাবে বলতে পারি। আচ্ছা ঠিক আছে, এতটুকু গেল। তারপর কি বলছে দেখো তো সুমনে, যে তুমি যদি বিশ্বের তথ্য সংগ্রহ করতে চাও তাহলে তোমার ইংরেজি জানা প্রয়োজন। এখানে দেখো যদি, সরি, এখানে যদি এবং তাহলে বা তবে, এই মানে একটা শর্ত সাপেক্ষে কি বাক্য গঠন করার কথা এখানে চিন্তা করছো তুমি। হ্যাঁ, মনে করো। তাহলে আমরা কি জানি, যে যদি তবে দিয়ে যদি বাক্য গঠন করি আমরা ইফ নিয়ে আসবো ইংরেজিতে। আচ্ছা, এই ক্যাটাগরি বাক্য আমরা ফ্রিহ্যান্ড রাইটিং এর আগের ক্লাসগুলোতে অনেক করছি। তো তুমি যদি এগুলো দেখে থাকো আশা করি অবশ্যই পারবা। তো এখানে কি বলছে, যদি না, তো যদি হলে কি আমরা কি লিখবো, ইফ। ঠিক আছে। তো সাবজেক্টকে কে বিশ্বের তত্ত্ব সংগ্রহ করতে চাবে, তুমি না, তো ইফ ইউ। ঠিক আছে। এখন বাক্যের যে ভার্বটা, এটা কোনটা, চাওয়া। চাওয়া মানে কি এখানে, এটা হচ্ছে ভার্ব। তো চাওয়া যে ভার্বটা, এটা ইংলিশ কি, ওয়ান্ট। ওয়ান্ট তো চাওয়া। ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, কি করতে চাও, সংগ্রহ করতে চাও। এখানে কি, এখানে সংগ্রহ করতে চাও। তো সংগ্রহ করা ইংরেজি কি দিকে, সংগ্রহ করা হচ্ছে কি, কালেক্ট। সংগ্রহ করা হচ্ছে তোমার কালেক্ট, বুঝছো। আচ্ছা, তো তত্ত্ব সংগ্রহ করতে, তো করতে মানে কি হবে, টু কালেক্ট। যেমন প্লেয়ার তো খেলা, খেলতে কি হবে, তোমার টু প্লে, বুঝছো। যদি সুইমার তো কি, আর সাঁতার কাটা, আমরা যদি বলি কি টু সুইম, কি হবে, সাঁতার কাটতে। তো ইফ ইউ ওয়ান্ট টু কালেক্ট, যদি তুমি চাও কি সংগ্রহ করতে, কি সংগ্রহ করতে, তত্ত্ব, কোথাকার, বিশ্বের। ইফ ইউ কালেক্ট বিশ্বের তত্ত্ব কি হবে, বিশ্বের তত্ত্ব হচ্ছে কি ওয়ার্ল্ড ইনফরমেশন। একসাথে আমরা বলতে পারি ওয়ার্ল্ড ইনফরমেশন মানে কি বিশ্বের তত্ত্ব, ইন ফর মেশন। ইফ ইউ কালেক্ট মানে যদি তুমি চাও, সরি, ইফ ইউ ওয়ান্ট যদি তুমি চাও কালেক্ট করতে কি বিশ্বের তথ্য, ওয়ার্ল্ড ইনফরমেশন। তারপর আমরা একটা ক্ষমা দিব, কারণ এই কমার অর্থটা কিন্তু বাংলায় তাহলে অর্থকে মিন করবে। তো এর অর্থ কি দাঁড়ালো, যদি তুমি চাও যে বিশ্বের তথ্য সংগ্রহ করতে, তবে বা তাহলে তোমার ইংরেজি জানা প্রয়োজন। সাবজেক্ট কি এখানে, তোমার। তো আমরা কি লিখবো, ইউ। বুঝছো, আমরা কি লিখছি, ইউ লিখলাম। এখন প্রয়োজন যে ভার্বটা দেখতেছো না, এটা ইংরেজি কি, নিড, ইউ নিড। হ্যাঁ, তোমার প্রয়োজন, কি প্রয়োজন, তোমার জানা প্রয়োজন। তো জানা কি, আমরা জানি কি, ইউ নিড। জানা হচ্ছে তোমার নো, যে ভার্বটা আমরা জানি, নো মানে কি জানা। আর আমরা কি লিখতে পারি, যে টো নো মানে কি জানা দরকার, এরকমটা বুঝিতেছে। ইউ নিড টু নো মানে কি তোমার জানতে প্রয়োজন, বা জানতে, টো নো মানে কি জানা, আর টো নো মানে কি জানতে বোঝাইতেছে। তো তোমার ইংরেজি জানার প্রয়োজন কি হবে, ইউ নিড। আর টু নো মানে কি তোমার প্রয়োজন কি জানতে প্রয়োজন বা জানা প্রয়োজন। ইউ নিড টু নো কি প্রয়োজন, ইংলিশ জানা প্রয়োজন। ইউ নিড টু নো ইংলিশ। কেন আমরা ইংরেজির এটা বড় হাতে দিচ্ছি, কারণ এটা একটা ভাষা। তো ভাষার নামের পূর্বের প্রথম অক্ষর কি বসে, সরি, ভাষার নামের প্রথম অক্ষর কি বসে, বড় হাতের বসে। তারপরে দেখো সমীর, সে কি বলছে, যে একটা প্রশ্ন করছে যে উচ্চশিক্ষার ব্যাপারে কি বলবে।
মানে সে সুমনকে, যেহেতু ওরা চেটিং করতেছে, তো এটার মধ্যে সে সুমনকে কি করতেছে, এটা প্রশ্ন করলো যে তুমি উচ্চশিক্ষার ব্যাপারে কি বলবে, অ্যাকচুয়ালি মানে ইংলিশ নিয়ে আর কি বলবে আর কি। তখন তুমি দেখো, তুমি কিন্তু এই প্রশ্নটার আনসার তুমি কিভাবে দিতে পারতেছো না, হ্যাঁ বা না দ্বারা তুমি দিতে পারতেছো না। তো তোমার যদি আমি প্রশ্ন করি যে উচ্চশিক্ষার ব্যাপারে তুমি কি বলবে, তুমি যদি বলো যে হ্যাঁ, তাহলে আমি উত্তর পাবো না, কিংবা তুমি যদি বলো যে না, তাহলে আমি উত্তরটা পাচ্ছি না। তাহলে দেখো, তুমি শুধুমাত্র হ্যাঁ বা না দ্বারা উত্তরটা দিতে পারতেছো না। তাহলে তোমার এই ক্ষেত্রে যে মানে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যের গঠনটা, এটা হবে এরকম যে প্রথমে একটা ডাব্লিউএইচ কোয়েশন দিবা, তারপরে তুমি কি করবা, আমরা একটা ডাব্লিউএইচ কোয়েশন দেওয়ার পরে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, তারপরে আমরা সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে মেন ভার্ব নিয়ে আসবো, তারপরে বাকিগুলো আগের মতোই। তার মানে ঠিক হুবহু আগেরটার মতোই, শুধু সামনে কি বসবে, যে ডাব্লিউএইচ কোয়েশনসটা বসবে। মানে ওই যে কিছুক্ষণ আগে যে প্রশ্নবোধকের একটা হ্যাঁ বা না দ্বারা উত্তর দিতে পারলে যে একটা গঠন দেখেছি না, ঠিক সেম গঠনের মতোই, কিন্তু একটু ভিন্ন, মানে কি সামনে শুধু ডাব্লিউএইচ কোয়েশনটা আমরা অ্যাড করব। তাহলে উচ্চশিক্ষার ব্যাপারে কি বলবে, এখানে যে প্রশ্নবোধক যে কথাটা বা ডাব্লিউএইচ কোয়েশনটা, এটা আমরা কি কি, তো কি মানে কি, হোয়াট লিখলাম। আচ্ছা, হোয়াট তো লিখছি। তো ব্যাপারে মানে কি, বুঝো ব্যাপারে মানে কি, ব্যাপারে হচ্ছে তুমি অ্যাবাউট বোঝে আর কি। তাহলে এখন যেমন আমি বলি যে আচ্ছা তোমার ব্যাপারে কিছু বলো, তোমার ব্যাপারে কিছু বলো, তো হোয়াটস অ্যাবাউট ইউ, আমরা এইভাবে বলি না যে হোয়াটস অ্যাবাউট ইউ। আচ্ছা, এটা বলি, তারপরে এটা আমি সংক্ষেপে লিখে ফেলতে পারি যে হোয়াটস অ্যাবাউট ইউ, যেমন কি তোমার কি খবর। বা এখন যদি তুমি লেখো যে হোয়াটস অ্যাবাউট হায়ার স্টাডি, মানে কি উচ্চশিক্ষা, তুমি এভাবে লিখতে পারো। কিন্তু তুমি যদি একটু ব্যাখ্যামূলকভাবে, মানে কি বাক্যটার যে গঠন এই অনুসারে লিখো, তাহলে তুমি কি লিখবা, হোয়াট দিছো, তারপরে অক্সিলারি ভার্ব দিবা। হ্যাঁ, অক্সিলারি ভার্ব, এখানে ভার্বটা কোনটা, ভার্ব হচ্ছে বলা। তো বলা কিন্তু এখানে একা না, কি বলছে, বলবে। তো বলবে যেহেতু বলছে, এটা কি ভবিষ্যতের না, তো ভবিষ্যতে যদি হয় অক্সিলারি ভার্ব কি হবে, উইল। তো হোয়াট উইল, তারপরে কি দিব আমরা, সাবজেক্ট। সাবজেক্ট কি, কে বলবে, সমীর অবশ্যই সুমনকে বলতেছে যে উচ্চশিক্ষার ব্যাপারে তুমি কি বলবে। তো হোয়াট উইল, এখানে ওকে তুমি বলে সম্বোধন করবে, কি হোয়াট উইল ইউ, তারপরে ভার্ব কোনটা আছে এখানে, সে মানে বলা, হোয়াট উইল ইউ সে, তুমি কি বলবে কি উচ্চশিক্ষার ব্যাপারে। তো ব্যাপারে মানে হচ্ছে কি অ্যাবাউট বা সম্পর্কে বোঝাচ্ছে, অ্যাবাউট। উচ্চশিক্ষা মানে কি হায়ার স্টাডি, হায়ার স্টাডি। উচ্চশিক্ষার ব্যাপারে তুমি কি বলবে, হোয়াট উইল ইউ সে অ্যাবাউট হায়ার স্টাডি। বা তুমি এটাকে সংক্ষেপে এভাবে লিখতে পারো যে হোয়াটস অ্যাবাউট হায়ার স্টাডি, মানে কি উচ্চ শিক্ষা সম্পর্কে তুমি কি বলবে। তারপর সুমন কি বলছে দেখো তো, সুমন বলছে যে উচ্চশিক্ষার জন্য বেশিরভাগ বই ইংরেজিতে লেখা হয়। তাহলে এখানে যে ভার্বটা দেখতেছো না, লেখা হয়। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে লেখাটা হয়, এখানে সাবজেক্ট কে, বেশিরভাগ বই না, কে লেখা হয়, বেশিরভাগ বই না। আচ্ছা, এটা হচ্ছে আমার সাবজেক্ট। তো এখন দেখো, সাবজেক্ট কি নিজে কাজটা করতেছে, মানে বেশিরভাগ বই কি নিজেকে লিখতেছে না। তো যেহেতু ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করতেছে না, সো এটা প্যাসিভ ভয়েসের গঠন অনুসারে হবে। আর প্যাসিভ ভয়েসের গঠন অনুসারে যদি তুমি বাক্যটা করো, তাহলে কি করতে হবে, সাবজেক্ট দেওয়ার পর একটা অক্সিলারি ভার্ব দিবা এবং মূল ভার্বের 3 নাম্বার রূপ লিখবা। তাহলে আমরা কি লিখতে পারি, বেশিরভাগ বই। তো বেশিরভাগ কথার ইংরেজি আমরা কি জানি, মোস্ট অফ, মোস্ট অফ লিখলাম, তারপরে বই না, তো আমরা কি লিখবো, মোস্ট অফ দ্য বুকস। মোস্ট অফ দ্য বুকস মানে কি বেশিরভাগ বই। ওই বেশিরভাগ কথার জন্য আমরা কি করি, মোস্ট অফ দ্য ইউজ করি। হ্যাঁ, তারপরে যে জিনিসটা থাকে ওইটা আমরা পিছনে অ্যাড করে দিই। তো মোস্ট অফ দ্য বুকস মানে কি বেশিরভাগ বই লেখা হয়। তো এখন একটা জিনিস খেয়াল করে, এই যে দেখতেছো না সাবজেক্টটা, তো এটা অনুসারে একটা অক্সিলারি ভার্ব বসবে, যেহেতু এখানে প্যাসিভ ভয়েসের গঠন অনুসারে হওয়ার কথা। তো আমরা আর দিলাম কারণ অনেকগুলা বই। তারপর ভার্ব কোনটা, লেখা। লেখা মানে কি রাইট, আর এটা 3 নাম্বার রূপ কি হবে, রিটেন। তো ইংলিশ, সরি, মোস্ট অফ দ্য বুকস আর রিটেন, অধিকাংশ বই লেখা হয় কিসে, ইংরেজিতেই, ইন ইংলিশ। এটা বড় হাতের হবে, ইন ইংলিশ। ঠিক আছে, বেশিরভাগ বই ইংরেজিতেই লেখা হয়। কেন লেখা হয়, উচ্চশিক্ষার জন্য। তো জন্য মানে কি ফর, আর উচ্চশিক্ষা মানে কি হায়ার স্টাডি, হায়ার স্টাডিজ। ওকে, হায়ার স্টাডিজ, ঠিক আছে, উচ্চশিক্ষার জন্য বই লেখা হয়। তো এখন এতটুকু গেল। আচ্ছা, হায়ার স্টাডি মানে কি উচ্চশিক্ষা, আমরা স্টাডিজ দিতে পারি। কেন স্টাডিজ দিতে পারি, কারণ উচ্চশিক্ষা এটা একটা স্টাডিটা এখানে প্লোরাল ফর্ম হিসেবে ইউজ করতেছি। সো ওয়াইটা কাইটা ইএস হয়ে যাবে। হ্যাঁ, হায়ার স্টাডিজ বলতেছে। ওকে, আচ্ছা। তারপর
সমীর সে কি বলছে যে বুঝলাম। তো এগুলোর তো তুমি ইংলিশ করবাই, তুমি জানো নামগুলো। এখন বুঝলাম যে কথাটা এটা মানে কি, যে আইসি লিখতে পারি। হ্যাঁ, আইসি মানে কি আমি বুঝতে পারছি, এটা বোঝায় আর কি। তারপর দেখো সুমন সে কি বলছে যে বিদেশি ভাষায় লেখা অনেক গুরুত্বপূর্ণ বই ইংরেজিতে অনুবাদ করা হয়। এই যে এতটুকু পর্যন্ত তুমি দেখতেছো না লাইনটা, এই যে এতটুকু পর্যন্ত, যে অনেক বিদেশি ভাষায় লেখা অনেক গুরুত্বপূর্ণ বই ইংরেজিতে অনুবাদ করা হয়। তাহলে এখানে যে ভার্বটা এটা হচ্ছে অনুবাদ করা হয়, এটা হচ্ছে ভার্ব। এখন অনুবাদ যে করা হয়, কি অনুবাদ করা হয়? অনেক গুরুত্বপূর্ণ বই। এই বইগুলো কিসে লেখা ছিল? বিদেশি ভাষায় লেখা। তো এটা জাস্ট এক্সট্রা একটা জিনিস, আমরা এটা লিখতে পারি। হ্যাঁ, ওকে। এখন খেয়াল করো, আমরা কি লিখতে পারি? হুম, অনেক গুরুত্বপূর্ণ বই, এটা যদি সাবজেক্ট হয় এবং অনুবাদ করা হয়, এটা হচ্ছে আমার কি, আম, কি বলে এটাকে, মানে আমার বারবার কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন সাবজেক্টটা অনেক গুরুত্বপূর্ণ বই, তো পুরাটাকে মিলাই কিন্তু আমি এখানে সাবজেক্ট দিতে পারি যে বিদেশি ভাষায় লেখা অনেক গুরুত্বপূর্ণ বই। এই যে পুরাটা, এটা আমার এখানে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেক গুরুত্বপূর্ণ বই এটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু এই সাবজেক্টটা সম্পর্কে এখানে বলছে না যে অনেক গুরুত্বপূর্ণ বই, কিন্তু বইগুলো কি বিদেশি ভাষায় লেখা না। তাহলে এই পার্টটাকে আমরা আগে ট্রান্সলেট করার চেষ্টা করব। তো অনেক গুরুত্বপূর্ণ বই মানে কি, মেনি মানে কি অনেক, আর গুরুত্বপূর্ণ মানে কি মেনি, ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট মানে কি গুরুত্বপূর্ণ, আর বই কি হবে? বুকস। অনেক গুরুত্বপূর্ণ বই যেগুলা বিদেশি ভাষায় লেখা। এই যে বিদেশি ভাষায় লেখা, তো যখন এই যে লেখা না, অলরেডি কিন্তু লেখা হয়ে গেছে, তার মানে কি এখানে যে ভার্বটা বসবে না, রাইট, এটা 3 নম্বর রূপ বসবে, মানে কি রাইটেন। মেনি ইম্পর্ট্যান্ট বুকস রিটেন মানে কি অনেক গুরুত্বপূর্ণ বই লেখা, কিসে লেখা? বিদেশি ভাষায়। ইন বিদেশি ভাষা মানে কি, ফরেন মানে কি বিদেশি, ফরেন, ফরেন মানে বিদেশি, আর ভাষা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে পুরাটা দেখতেছো না, মেনি ইম্পর্ট্যান্ট বুকস আর রিটেন ইন কি ফরেন ল্যাঙ্গুয়েজ, এই পুরাটা হচ্ছে কি আমার এখানে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, কারণ এটা হচ্ছে কি বই, এবং বইয়ের একটা টাইপ এখানে লেখা হয়েছে যে বইগুলা বিদেশি ভাষায় লেখা। তো পুরোটা যদি আমার সাবজেক্ট হিসেবে এখানে কাজ করে, তো এখানে খেয়াল করো যে আমার ভার্ব কোনটা, অনুবাদ করা হয়। তো এখন দেখো তো ভার্বের কাজটা সাবজেক্টে করতেছি কিনা, অনুবাদ করা হয়। বইগুলো কি নিজেকে নিজে অনুবাদ করতে পারে নাকি কোনো একটা মানুষে করবে? অবশ্যই অন্য একটা সাবজেক্টে করবে। সো এখানেও কি হবে, এই প্যাসিভ ভয়েসের গঠনটা হবে। তাহলে সাবজেক্ট অনুসারে আমরা কি বসাবো? অক্সিলারি ভার্ব বসাবো। তো এখন সাবজেক্ট কোনটা ছিল? অনেকগুলো গুরুত্বপূর্ণ বই, মানে প্লোরাল। তো এটা অনুসারে আমরা অক্সিলারি ভার্ব কি বসাবো? আর বসাবো। আর অনুবাদ করা মানে কি? ট্রান্সলেট। এই ভার্বটা হচ্ছে ট্রান্সলেট, কিন্তু এটা 3 নম্বর রূপ হবে। তো এটা কি হবে? ট্রান্সলেটেড মানে কি অনুবাদ করা হয়, কিসে? ইংরেজিতে, ইন ইংলিশ। কথাটা বুঝছো? আচ্ছা, তো এখানে প্যাসিভ ভয়েসের যে গঠনটা এটা একটু ফিল করতে হবে। আর এখানে সাবজেক্টটা একটু আমরা বড় করে লিখছি, কারণ যেহেতু সাবজেক্ট মূলত এখানে ছোটই, যে অনেক গুরুত্বপূর্ণ বই, যে মেনি ইম্পর্টেন্ট বুকস, কিন্তু এইটা সম্পর্কে কি আরেকটু কথা অ্যাড করছে যে কি বিদেশি ভাষায় লেখা, তাই আমরা কি লিখলাম? রিটেন ইন ফরেন ল্যাঙ্গুয়েজ। ওকে, তো তারপরে কি আছে এটার শেষে? দেখো, যদি তুমি ওই বইগুলো পড়তে চাও তবে তোমাকে অবশ্যই ইংরেজি জানতে হবে। আচ্ছা, তো একটু খেয়াল করো, এখন পরের যে বাক্যটা বলছে, এই বাক্যটার দিকে তুমি যদি একটু তাকাও, এখানে কি আছে? যদি দিয়ে এটা শর্ত দেওয়া আছে, যদি এবং কি তবে। তো আমরা কিছুক্ষণ আগে যদি তবের যে একটা বাক্য এরকমটা আমরা করছি, তো যদি হইলে আমরা কি লিখবো? যে ইফ। আচ্ছা, তো যদি দিলাম না, তো ইফ দেওয়ার পরে এটার যে শর্তটা, এই শর্তটা আমরা আগে লিখে নিব। তো শর্তটা কি বলছে? যে যদি তুমি ওই বইগুলো পড়তে চাও, তো এই ওইগুলো, তুমি ওই বইগুলো পড়তে চাও, তাহলে সাবজেক্টকে ইউ না, ইউ হচ্ছে কি তুমি, ইফ ইউ তুমি, চাও হচ্ছে আমার কি এখানে ভার্ব মানে কি ওয়ান্ট, ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও কি করতে চাও? পড়তে। তো পড়া ইংরেজি কি? পড়া ইংরেজি হচ্ছে তোমার রিড অর্থ কি পড়া, শুধু রিড অর্থ কি পড়া, একটা ভার্ব, কিন্তু এটার সামনে যদি আমি টু দেই তখন কি হবে? টু রিড মানে কি পড়তে। তো ইফ ইউ ওয়ান্ট টু রিড, যদি তুমি পড়তে চাও কি ওই বইগুলো, তো বইগুলো মানে কি বুকস, বক্স মানে হচ্ছে বইগুলো। এখানে ওই কথাটার মানে কি বুঝো? আমি একটু একটা জিনিস দেখাই, এটা নোট ভিত্তিকভাবে একটু শিখো। তুমি যদি দিস বলো তাহলে কি হবে? যে এটা একটা একটা জিনিসকে বোঝাবে। আর তুমি যদি এই দিস বলো,
THESE, তাহলে এটা দ্বারা অনেকগুলা বইকে বা অনেকগুলো বস্তুকে বোঝাবে। হ্যাঁ, এগুলো কখন হয়? বর্তমানকালের। আর যদি অতীতের কোনো একটা জিনিসকে বোঝানো হয় তখন হবে দ্যাট, আর যদি অতীতের অনেকগুলো জিনিসকে বোঝানো হয় তখন কি হবে? দোজ হবে। হ্যাঁ, এগুলো আমরা পড়ছি। তো এখন দেখো এখানে যেহেতু বইগুলো অনেকগুলোকে বোঝাইতেছে বর্তমানকালের, সো আমরা দিস বসাবো। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু রিড দিস বুকস, মানে কি ওই বইগুলো তুমি যদি পড়তে চাও, তাহলে এই তবে কথাটা ওঠানোর জন্য আমরা একটা ক্ষমা দিব। তখন কি তবে উঠে গেছে, কারণ সামনে যেহেতু আমরা ইফ দিলাম। তো তবে তোমাকে অবশ্যই ইংরেজি জানতে হবে। তো অবশ্যই যখন কোনো একটা জিনিস হয় আমরা মাস্ট ইউজ করি, আমরা জানি এটা। হ্যাঁ, যখন অবশ্যই কোনো একটা কিছু বলে তখন আমরা মাস্ট ইউজ করি। তো সাবজেক্টকে তোমাকে, মানে কি ইউ, আর আমরা কি দিব? ইউ মাস্ট। তোমাকে অবশ্যই কি করতে হবে? জানতে হবে। তো জানা মানে কি? নো না, ইউ মাস্ট নো। নো মানে কি? জানা। আর মাস্ট হচ্ছে একটা মডাল ভার্ব, সো এটার পরে ভার্বের মেইন ফর্ম বসবে। ইউ মাস্ট নো, তোমাকে অবশ্যই জানতে হবে। কি জানতে হবে? ইংরেজি। ইউ মাস্ট নো ইংলিশ। ওকে, আচ্ছা, এবার বাক্যটা গঠন করতে পারি। তো এবার সমীর কি বলছে দেখো, যে বিশ্ব ব্যবসায় এর গুরুত্বটা কি প্রশ্ন করছে। তো বিশ্ব ব্যবসায় এর গুরুত্বটা কি, এটা কি তুমি হা বা না দ্বারা আনসার করতে পারবা? না, পারবা না। সো তুমি কি করবা এখানে, এই যে প্রশ্নকারী যে একটা কি দেখতেছো এখানে, যে ডাব্লিউএইচ কোয়েশনটা, এটা আমরা বসাবো। কি মানে কি? হোয়াট। হোয়াট দিলাম। আচ্ছা, তো এটার পরে আমরা যে গঠনটা এটা জানি কি, এটার পরে আমাদের কি বসবে? অক্সিলারি ভার্ব বসবে। তো বিশ্ব ব্যবসা এর গুরুত্ব কি? তো হোয়াট দিলাম না। আচ্ছা, তো হোয়াট এর গুরুত্ব কি? এখানে তো আমরা কোনো রকম ভার্ব দেখতেছি না। তো যদি ভার্ব না দেখি, মেইন ভার্ব যদি না দেখি, তো অক্সিলারি ভার্ব বসাবো। তো অক্সিলারি ভার্ব কি আসতে পারে? বর্তমানকালে না, যেহেতু এর বলছে, এর কাকে বোঝাচ্ছে এখানে? ইংলিশকে। তো ইংলিশ সিঙ্গুলার না, সো আমরা ইংলিশের সিঙ্গুলারের জন্য একটা সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসাইলাম। তো কারণ বাকি কিন্তু মেইন ভার্ব নাই, তাই আমরা অক্সিলারি ভার্ব বসাইলাম। হ্যাঁ, হোয়াট ইজ, ঠিক আছে। তো হোয়াট ইজ দিলাম কি? গুরুত্ব। গুরুত্ব মানে কি? ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স মানে কি? গুরুত্ব। কার গুরুত্ব? এর গুরুত্ব না। হোয়াট ইজ, সাবজেক্ট দিলাম কি? এই যে এখন দেখো, এটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশন দিলাম, অক্সিলারি ভার্ব দিলাম, এখন সাবজেক্ট দিব। সাবজেক্ট কি? এর না, এর মানে কি? ইটস। ইটস মানে কি? এটার। এখন যেহেতু মেইন ভার্ব নাই, সো আমরা বাকি অংশটা দিয়ে দিব। গুরুত্ব মানে কি? ইম্পর্টেন্স। টান্স। ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, আর ইম্পর্ট্যান্স অর্থ কি? গুরুত্ব। হ্যাঁ, এর গুরুত্ব কি? হোয়াট ইজ ইটস ইম্পর্ট্যান্ট, এটার গুরুত্ব কি? কোথায়? বিশ্ব ব্যবসায়। তো বিশ্ব ব্যবসা মানে কি? ব্যবসা হচ্ছে গ্লোবাল বিজনেস। গ্লোবাল বিজনেস মানে হচ্ছে বিশ্ব ব্যবসা। কিন্তু ওরা বলছে কি? বিশ্ব ব্যবসায়। শেষে কি আছে? অন্তস্থ অনা। আমরা কি পড়ছি আমাদের বেসিক ক্লাসে? যদি এ, অ, তে বা মধ্যে বোঝায় কোনো একটা শব্দের শেষে, আমরা ইন যুক্ত করি। প্রিপোজিশন। ইন গ্লোবাল বিজনেস মানে কি? বিশ্ব ব্যবসায়। ঠিক আছে, হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স ইন গ্লোবাল বিজনেস, তারপর আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন অ্যাড করে দিব। ওকে, আচ্ছা, তো তারপর কি বলছে দেখো, বিশ্ব ব্যবসায় এর গুরুত্ব বিশাল। বিশাল। হ্যাঁ, এটা সুমন আনসার করছে যে বিশ্ব ব্যবসায় এর গুরুত্বটা বিশাল। তো এটার আনসারটা তুমি কি লিখবা? এর গুরুত্ব বিশাল। তো কোথায়? বিশ্ব ব্যবসায়। তো এটাকে আমরা একটু সামনে লিখে ফেলি, যে ইন গ্লোবাল বিজনেস। হ্যাঁ, গত বাক্যটার মতোই। ইন গ্লোবাল বিজনেস মানে কি? বিশ্ব ব্যবসায়। কার গুরুত্ব বিশাল? এটার গুরুত্ব বিশাল। তো এটা হচ্ছে আমার সাবজেক্ট। আমরা কি লিখবো? ইন গ্লোবাল বিজনেস। এটার মানে কি? ইটস। ঠিক আছে, ইটস, এটার গুরুত্ব। তো এটার গুরুত্ব মানে কি? ইটস ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স, এটার গুরুত্ব বিশাল। তো এখানে একটা অক্সিলারি ভার্ব দরকার, যেহেতু মূল ভার্ব নাই, যে এর গুরুত্ব বিশাল। তো আমরা কি লিখবো? ইটস ইম্পর্টেন্স মানে এর গুরুত্ব হচ্ছে বেশি। তো হচ্ছের জন্য আমরা একটা প্রিপোজিশন কি, সরি, অক্সিলারি ভার্ব কি নিয়ে আসতে পারি? এখানে ইজ নিয়ে আসতে পারি, কারণ গুরুত্বটা কিন্তু একটা সিঙ্গুলার নাউনের। ঠিক আছে, তো ইন গ্লোবাল বিজনেস ইটস ইম্পর্টেন্স মানে এটার গুরুত্ব কি হলো ইজ বিশাল, মানে কি? হিউজ। হিউজ কথাটার অর্থ কি? বিশাল। HUGE, হিউজ মানে বিশাল। তো আমরা কিন্তু এতটুকু পার্ট আমরা করে নিয়েছি। তো তারপরে কি বলছে দেখো তো, বর্তমানে পৃথিবীটা একটা বিশ্বগ্রামের মতো। এই যে এইটাকে যদি আমরা মনে করো এখন কি করতে চাই, ট্রান্সলেট করতে চাই, যে বর্তমানে পৃথিবীটা একটা বিশ্বগ্রামের মতো। তো এই বাক্যটার মধ্যে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে পৃথিবীটা। তো পৃথিবীটা আমরা কি লিখতে পারি? দ্য ওয়ার্ল্ড, অর্থ পৃথিবীটা বা পৃথিবীকে নির্দেশ করতেছে দ্য ওয়ার্ল্ড। কিন্তু এই কথাটা সামনে এখানে কি আছে? বর্তমানে। তো এটা জাস্ট একটা এক্সট্রা কথা হিসেবে আমরা এখন যুক্ত করতে পারি কি? অ্যাট প্রেজেন্ট, অর্থ কি? বর্তমানে।
অ্যাট প্রেজেন্ট মানে কি বর্তমানে, বর্তমানে দ্য ওয়ার্ল্ড পৃথিবীটা একটি বিশ্বগ্রামের মতো। তো এখন খেয়াল করে দেখো এই বাক্যের মধ্যে কিন্তু কোনো মেইন ভার্ব নাই, তো সাবজেক্টের পরে আমরা কি দিব তখন অক্সিলারি ভার্ব দিব। তো পৃথিবীটা একটা না, তো সিঙ্গুলার, তো এটার সাথে একটা অক্সিলারি ভার্ব কি আসবে, ইজ আসবে, যেহেতু বর্তমানকালের। তো অ্যাট প্রেজেন্ট বর্তমানে দ্য ওয়ার্ল্ড ইজ পৃথিবী হলো কিসের মতো, একটা বিশ্বগ্রামের মতো। এই যে মতোটা দেখতেছো না, মতো আমরা কি পড়ছি বেসিক ক্লাসে, এটা হচ্ছে তোমার লাইক মানে কি দ্বারা বোঝাইতেছে, মতো এটা একটা প্রিপোজিশন। তো আমরা কি লিখব, লাইক লিখলাম, লাইক একটা বিশ্বগ্রাম। তো লাইক এ বিশ্বগ্রাম মানে কি গ্লোবাল ভিলেজ, গ্লোবাল ভিলেজ। তাহলে অর্থটা কি দাঁড়ালো, অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে দ্য ওয়ার্ল্ড ইজ পৃথিবী হচ্ছে লাইক এ গ্লোবাল ভিলেজ একটা বিশ্ব গ্রামের মতো। ওকে, তারপর কি বলছে দেখো, আমাদের গ্রামের অনেক দেশের সাথে ব্যবসা করতে হয়, আমাদের অনেক দেশের সাথে ব্যবসা করতে হয়। তো কোনো কিছু যদি করতে হয় বোঝায়, করতে হয় বা করতে হবে, এইরকম যদি অর্থ প্রকাশ করে, বুঝো করতে হয় বা করতে হবে, তখন তুমি হ্যাজ টু কিংবা হ্যাভ টু এটা ইউজ করবা। যদি না জানো তুমি লিখে নিতে পারো নোট হিসেবে, হ্যাভ টু অথবা হ্যাজ টু তুমি এটা লিখবা। তো এটা দ্বারা কি বোঝায়, করতে হয় বা করতে হবে। তো এখন সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে কি আমাদের, কারণ আমাদেরকে কাজটা করতে হবে। তো আমরা কি লিখবো, আমাদের মানে কি হবে উই, এবং উইর সাথে আমরা কি যাবে, এখানে হ্যাভ টু যাবে, উইর সাথে কি যাবে, হ্যাভ টু, কারণ কি এটা হচ্ছে প্লোরাল নাউন, প্রনাউন আর কি। তো আমরা কি প্লোরাল, এটা সাবজেক্ট, প্লোরাল প্রনাউনটা এখানে সাবজেক্ট, সো আমরা কি দিব, এটার সাথে হ্যাভ টু দিব। উই হ্যাভ টু মানে আমাদের কি করতে হয়, কি করতে হয়, ব্যবসা করতে হয়। সো আমরা এখানে ব্যবসা ইংরেজি কি জানি, বিজনেস। উই হ্যাভ টু ব্যবসা করতে হয়, তো করা কি, করা মানে কি ডু, উই হ্যাভ টু ডু, টু ডু মানে কি করতে হয়, কি করতে হয়, ব্যবসা, বিজিনেস। এখন দেখো হ্যাভ টু তো দিলাম, হ্যাভ টু এর পরে কিন্তু একটা বার্ব দিতে হয়, এখানে বার্ব কি আছে, ব্যবসা তো আর বার্ব না, করা হচ্ছে বার্ব। তো আমরা ডু ইউজ করছি, ডু বিজনেস, উই হ্যাভ টু ডু বিজনেস, আমাদেরকে করতে হয় কি, ব্যবসা করতে হয় অনেক দেশের সাথে। তো সাথে মানে কি উইথ, উইথ অনেক দেশ মানে কি ম্যানি কান্ট্রিজ, কান্ট্রিজ, হ্যাঁ অনেক দেশের সাথে কি করতে হয়, ব্যবসা করতে হয়। তারপর আবার কি বলছে দেখো তো, আর তাই বিশ্বব্যাপী যোগাযোগের জন্য আমাদের ইংরেজি শেখা প্রয়োজন। বুঝছো, এটা হচ্ছে আমার এখানে মেইন বাক্যটা, যে আমাদের ইংরেজি শেখা প্রয়োজন কেন, বিশ্বব্যাপী যোগাযোগের জন্য। তাহলে আমরা এই যে উদ্দেশ্যটা, বুঝছো আমাদের যে উদ্দেশ্যটা, এটা আমরা পরেও যুক্ত করতে পারি বা আগেও যুক্ত করতে পারি। ঠিক আছে, যে বিশ্বব্যাপী যোগাযোগের জন্য, সাপোজ আমরা পরে যুক্ত করলাম, তাহলে আমরা বাক্যটা শুরু করি যে আর তাই। তো আর তাই ইংরেজি কি হবে, আর হচ্ছে তোমার এখানে এন্ড বোঝাইতেছে, মানে এন্ড দ্বারা এবং বোঝাইতেছে, আর তাই মানে কি সো, এন্ড সো, এবং তাই আমাদের ইংরেজি শেখা প্রয়োজন। তো সাবজেক্ট কি আমাদের মানে কি উই, প্রয়োজন কি নিড, উই নিড, শেখা প্রয়োজন, তো শেখা কি টু লার্ন, উই নিড টু লার্ন, টু লার্ন মানে কি শেখা বা শিখতে বোঝাইতেছে, হ্যাঁ ইউ নিড টু লার্ন, একটা বার্ব দেও না, তো আরেকটা বার্ব, সো আমরা মধ্যে টু দিয়ে কি করছি, একটু আলাদা করে নিছি আর কি, হ্যাঁ উই নিড টু লার্ন, আমাদের কি করতে হয়, প্রয়োজন কি শিখতে প্রয়োজন, উই নিড টু লার্ন, কি শিখতে প্রয়োজন, ইংরেজি, উই নিড টু লার্ন ইংলিশ। কেন শিখতে প্রয়োজন, বিশ্বব্যাপী যোগাযোগের জন্য। তো যোগাযোগের জন্য না, ফর, যোগাযোগ মানে কি, আচ্ছা ঠিক আছে আমরা একসাথে লিখে নিতে পারি যে বিশ্বব্যাপী যোগাযোগ মানে কি গ্লোবাল কমিউনিকেশন, ফর গ্লোবাল কমিউনিকেশন। আগের যে বাক্যগুলো এটার মধ্যে গ্লোবাল কমিউনিকেশন না দিয়ে আমরা কি দিছিলাম, ফর কমিউনিকেটিং গ্লোবালি দিছিলাম, মানে কি বৈশ্বিকভাবে যোগাযোগের জন্য। কারণ ফর এর পরে কি দিছিলাম, আমরা একটা বার্ব দিছিলাম, যদি ফর প্রিপোজিশনের পরে বার্ব বসে তখন এর সাথে আইএনজি হয়, হ্যাঁ। তো এইভাবে আমরা এই বড় বাক্যর যে চিন্তাটা, এটাকে আমরা ইংরেজি করে নিলাম। তো তারপরে কি বলছে দেখো, যে কোম্পানিগুলো কেন ইংরেজিতে ভালো জ্ঞান চাই, জাস্ট প্রশ্ন করছে, কাকে, সমীর প্রশ্ন করছে কারে, সুমনের, ওর মনের একটা চাওয়া, সে জানতে চায় কি যে কেন কোম্পানিগুলো শুধু ইংরেজিতে ভালো জ্ঞান ওয়ালা যে মানুষ ওদেরকে তাদের কাজে চায় আর কি। তো এখানে দেখো আমাদেরকে প্রশ্নবোধক একটা বাক্য এটা। তো প্রশ্নবোধক বাক্যের যে গঠন, এই গঠন অনুসারে আমাদের কি করতে হবে, বাক্যটা গঠন করতে হবে। তো এখানে যে প্রশ্নটা করছে এটার উত্তর কিন্তু তুমি হা বা না দ্বারা দিতে পারবে না, সো তোমাকে ডাব্লিউএইচ কোয়েশন দ্বারা করতে হবে। তো কেন বলছে না, তো কেন কি হোয়াই দিলাম। তো আমরা জানি কি ডাব্লিউএইচ কোয়েশনের পরে একটা অক্সিলারি ভার্ব বসবে। তো এখন যদি বাক্যের মধ্যে মেইন ভার্ব থাকে তাহলে ওই ভার্বটা অনুসারে অক্সিলারি ভার্বটা বসবে। সো আমরা দেখব যে বাক্যের মধ্যে ভার্বটা কোনটা, কোম্পানিগুলো কেন ইংরেজিতে ভালো জ্ঞান
চাই, এই যে চাওয়া, চাওয়া হচ্ছে কি আমার ভার্ব। তো চাওয়া ইংরেজি কি জানি আমরা? ওয়ান্ট। চাওয়া ইংরেজি কি? ওয়ান্ট। তো কাজটা কি, যে বাক্যটা এটা কি বর্তমানে নাকি অতীতের? অবশ্যই এই বাক্যটা তুমি দেখলে বুঝবা যে এটা একটা বর্তমানের বাক্য। তো বর্তমানের বাক্য হলে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে? ডু অথবা ডাজ বসতে হয়। তো এখন সাবজেক্টের উপর ডিপেন্ড করবে, ডু হবে না ডাজ হবে। যদি সিঙ্গুলার হয় ডাজ, আর যদি প্লোরাল হয় তো ডু। তো এখন ইংরেজিতে ভালো জ্ঞান কারা চায়? কোম্পানিগুলো না? তো কোম্পানিগুলো হচ্ছে আমার এখানে সাবজেক্ট। সো যেহেতু অনেকগুলো, সো আমরা এখানে কি বসাবো? ডু বসাবো। হোয়াই? ডু। এখন কি বসাবো আমরা? সাবজেক্ট। সাবজেক্ট কি? কোম্পানিগুলো। তো কোম্পানিগুলো নির্দিষ্ট, আমরা কি লিখবো? হোয়াই ডু দ্য কোম্পানিস, কোম্পানিস, হোয়াই ডু দ্য কোম্পানিস, কেন কোম্পানিগুলো কি চাই? তো চাওয়া হচ্ছে আমার ভার্ব, আমরা ভার্বটা বসাবো ওয়ান্ট। কেন কোম্পানিগুলো চাই? হোয়াই ডু দ্য কোম্পানিস ওয়ান্ট, কি চাই? কেন কোম্পানিগুলো? হোয়াই ডু দ্য কোম্পানিস চাই কি? ইংরেজিতে ভালো জ্ঞান। তো ভালো জ্ঞান মানে কি? প্রপার নলেজ। প্রপার মানে কি? ভালো, আর নলেজ মানে কি? জ্ঞান। প্রপার নলেজ, প্রপার নলেজ। আমরা গুড নলেজ দিতে পারতাম, নলেজ। আচ্ছা, গুড নলেজ কোথায়? ইংরেজিতে, ইন ইংলিশ। তো প্রশ্নটা কিন্তু আমাদের বাক্যের গঠন অনুসারে কি করা হয়ে গেল। ওকে, আচ্ছা। তো তারপর কি বলছে দেখো তো। সুমন বলতেছে যে আসলে অনেক কোম্পানি তাদের চিঠিপত্র ইংরেজিতেই চালায়, বুঝছো? এই যে পার্টটা দেখতেছো না, যে অনেক কোম্পানি তাদের কি, যে চিঠিপত্রগুলা ইংরেজিতেই এগুলা মানে কি রান করে আর কি, এটা বোঝাইতেছে। সো একটু খেয়াল করো তুমি, এখানে কি বলছে? আসলে। তো আসলে মানে তুমি কি জানো? অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি, আসলে। তো এখানে এই যে বাক্যটা দেখতেছি না, এটার মধ্যে সাবজেক্ট কি আছে? যে কারা ইংরেজিতে চালায় যে চিঠিপত্রগুলা, অনেক কোম্পানি না? এটা হচ্ছে সাবজেক্ট। অ্যাকচুয়ালি মেনি কোম্পানিজ মানে কি? অনেক কোম্পানি। মেনি কোম্পানিজ, মেনি কোম্পানিজ মানে কি? অনেকগুলা কোম্পানি চালায়। তো চালানো ইংরেজি কি? মেনটেন বলতে পারি, পরিচালনা করা, বা রান বলতে পারি। তো আমরা দিতে পারি কি? মেনটেন দিলাম। হ্যাঁ, মেনটেন। মেনটেন মানে কি? চালানো বা পরিচালনা করা। তো মেনি কোম্পানিজ যেহেতু সাবজেক্ট প্লোরাল, সো ভার্বের সাথে আমরা এস বাই এস দিলাম না। অ্যাকচুয়ালি মেনি কোম্পানিজ মানে কি? অনেক কোম্পানি চালায়, কি চালায়? চিঠিপত্র, তাদের চিঠিপত্র। মেনটেন তাদের চিঠিপত্র মানে কি? তাদের হচ্ছে এখানে দেয়ার, আর চিঠিপত্র মানে হচ্ছে তোমার লেটার্স, বা এখানে চিঠিপত্র অ্যাকচুয়ালি, হ্যাঁ আচ্ছা লেটারই দিই। লেটার্স কিভাবে চালায়? ইংরেজিতেই। তো ইংরেজিতেই মানে কি? ইন ইংলিশ, ইন ইংলিশ। তাহলে এই বাক্যটার গঠন হয়ে গেছে আমরা। তারপর কি বলছে? তাই এদের এমন কর্মী প্রয়োজন যাদের লিখিত ও কথ্য উভয় ইংরেজিতে ভালো জ্ঞান আছে, বুঝছো? এই যে পার্টটা দেখতেছো না, হ্যাঁ এতটুকু একটু খেয়াল করো। তাই তাদের এমন কর্মী প্রয়োজন, এতটুকু যদি আমি একটু চিন্তা করি, দেখো, তাই তাদের এমন কর্মী প্রয়োজন, এটা হচ্ছে একটা ছোট্ট বাক্য, এবং যাদের লিখিত ও কথ্য ইংরেজিতে মানে দুইটার মধ্যে কি ভালো জ্ঞান আছে, এটা একটা বাক্য। এবং এই দুইটা বাক্যকে অ্যাড করছে এখানে কোন কথাটা? যাদের। তো যাদের দ্বারা কাকে বোঝাইতেছে? কর্মীদেরকে বোঝাইতেছে, তো মানুষ না। তো যদি এরকম কোন একটা কানেক্টরস বা কনজাংশন যেটা দুইটা বাক্যকে যুক্ত করে, এটা দ্বারা যদি মানুষ বোঝায় বা ব্যক্তি বোঝায়, তখন আমরা কি ইউজ করি? হু ইউজ করি। আর যদি বস্তু বোঝায় তখন হুইচ ইউজ করি বা দ্যাট ইউজ করি। হ্যাঁ, ব্যক্তির ক্ষেত্রে হু বসবে। তাহলে আমরা আগে কি করব? প্রথম বাক্যটা লিখব, তারপরে এই হু যে কানেক্টরসটা আছে এটা ইউজ করে পরের বাক্যটা লিখব। তাহলে এই বাক্যে যদি আমরা ইংলিশ করি কি হবে? তাই, তাই মানে কি? সো তাদের এমন কর্মী প্রয়োজন। তো তাদের প্রয়োজন না, তো তাদের, তো এখানে দেয়ার আমরা জানি, ঠিক আছে? কিন্তু দেয়ার তো সাবজেক্ট হিসেবে বসতে পারবে না, কারণ এটা একটা অবজেক্টিভ ফর্ম। তো দেয়ার বা তাদের এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে, এটা আমরা সাবজেক্ট হিসেবে বসাবো। সো দে, তাই তাদের, তাদের কি প্রয়োজন মানে কি? দে নিড, দে নিড, সো দে নিড এমন কর্মী। তো এমন কর্মী মানে কি? আমরা বুঝাইতেছি কি? দে নিড এমপ্লয়িজ। এমপ্লয়ি মানে কি? কর্মী। এমপ্লয়ি, তো অনেকগুলো কর্মী তো দরকার, তাই না? তো এমপ্লয়িজ দিলাম কি? হ্যাঁ, দে নিড এমপ্লয়িজ, তাদের কর্মচারী প্রয়োজন এমন যাদের। তো যাদের আমরা কি লিখবো? হু। দে নিড
এমপ্লয়িজ, তাদের কর্মচারী প্রয়োজন যাদের কি লিখিত ও কথ্য উভয় ইংরেজিতে ভালো জ্ঞান আছে। তো যাদের, হু দ্বারা বুঝাইতেছে কি যাদের, মানে কি যে কর্মীগুলোর কথা বলতেছে তাদেরকে। তো আমরা এটাই হচ্ছে এখানে সাবজেক্ট, মানে হু মানে কি বুঝাইতেছে ওই কর্মীগুলোদেরকে যাদের কি আছে, আছে। এখানে ভার্বটা কি বলছে, আছে। তো আছে যে ভার্ব, এটার ইংরেজি কি হ্যাভ অথবা হ্যাজ আমরা জানি। তো এখানে যেহেতু অনেকগুলা কর্মচারী কথা বলতেছে, সো আমরা কি বসাবো, হ্যাভ বসাবো। হ্যাঁ, একজন হইলে কি বসাইতাম, হ্যাজ বসাইতাম। হু হ্যাভ, যাদের আছে, কি আছে, ইংরেজিতে ভালো জ্ঞান, ভালো জ্ঞান আছে। হু হ্যাভ কি ভালো জ্ঞান, মানে কি গুড নলেজ। হু হ্যাভ গুড নলেজ, যাদের ভালো জ্ঞান আছে। কোথায়, লিখিত ও কথ্য উভয় ইংরেজিতেই। হু হ্যাড গুড নলেজ, ইংরেজিতেই বলছে। তার আমরা ইন কি উভয় বলছে না, ইন বোথ, বোথ মানে কি উভয়, ইন বোথ ইংলিশ, ইন বোথ ইংলিশ মানে কি দুইটা ইংরেজির মধ্যে, ইন বোথ ইংলিশ। এখন এই যে বোথ দিলাম, বোথ মানে কি, বোথ মানে হচ্ছে উভয়। তো উভয় কোন দুইটা উভয়, বা লিখিত এবং কথ্য না। তো ইন বোথ ইংলিশ, লিখিত এবং কথ্য ইংরেজি কি, আহ আচ্ছা, ইংলিশটা না দিয়ে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে বলছে কি লিখিত ও কথ্য উভয় ইংরেজি। ইন বোথ, রিটেন মানে কি লিখিত, রিটেন অ্যান্ড, বোথ দিলে কিন্তু অ্যান্ড দিতে হবে। বোথ মানে কি উভয়, উভয় তো মনে করো যে একটার মধ্যে থাকে না, দুইটাতে থাকে। তো দুইটাকে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করব। ইন বোথ, রিটেন মানে কি লিখিত, এবং কথ্য মানে কি স্পোকেন, কথ্য মানে কি স্পোকেন, অ্যান্ড স্পোকেন, তারপর কি ইংরেজি না, স্পোকেন ইংলিশ। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে বাংলাগুলো তো তোমার সামনে পরীক্ষার মধ্যে লেখা থাকবে না যে তুমি ট্রান্সলেট করবা। হ্যাঁ, তো এই বাংলাগুলো তোমার মনের মধ্যে নিয়ে আসতে হবে, এবং তোমার চিন্তাটাকে তুমি কি করবা, ইংরেজিতে রূপ দেওয়ার চেষ্টা করবা। তো তারপর কি বলছে সমীরে, দেখো তো যে আচ্ছা, কি বলছে যে আচ্ছা, কিন্তু আমরা 10 থেকে 12 বছর ধরে ইংরেজি শিখলেও ইংরেজিতে কথা বলতে পারি না। ওই যে আমাদের একাডেমিক লাইফে আমরা পড়ি না, ওটা বলতেছে যে আমরা 10 থেকে 12 বছর ধরে ইংরেজি শিখলেও ইংরেজিতে কথা বলতে পারি না। তোমার কি মনে হয় এর কারণ কি? তাহলে ও যে একটা সংখ্যা এখানে প্রকাশ করছে, হ্যাঁ, এটা একটু দেখতে হবে। আচ্ছা মানে কি, বলতেছে কি ওয়েল, মানে কি আচ্ছা মানলাম, ঠিক আছে, হ্যাঁ, জাস্ট এটা আচ্ছাটাকে ওয়েল দ্বারা আমরা প্রকাশ করতে পারি। কিন্তু মানে কি বাট, ওয়েল, বাট আমরা 10-12 বছর ধরে ইংরেজি শিখলেও ইংরেজিতে কথা বলতে পারি না। তো এখন দেখো, 10-12 বছর ধরে ইংরেজি শিখলেও, এটা একটা অন্য একটা পার্ট, ইংরেজিতে কথা বলতে পারি না, এটা একটা অন্য একটা পার্ট। তো এখন কারা ইংরেজিতে কথা বলতে পারি না, আমরা না। তো এখানে সাবজেক্ট কি, আমরা। বাট উই, এখন কি বলছে দেখো তো, পারি না। তো পারা মানে কি ক্যান, আর পারি না কি হবে, ক্যান নট। উই ক্যান নট কি করতে পারি না, কথা বলতে পারি না। উই ক্যান নট স্পিক, স্পিক মানে কি কথা বলা। উই ক্যান নট স্পিক, কথা বলতে পারি না কি সে ইংরেজিতে, মানে কি ইন ইংলিশ। উই ক্যান নট স্পিক ইন ইংলিশ, আমরা কথা বলতে পারি না ইংরেজিতে 10-12 বছর ধরে ইংরেজি শিখলেও। এই যে কথাটা লিখছি না, তো যদিও আমরা কোনো একটা কিছু শিখি, বুঝছো, এখানে এই যে পার্টটা দেখতেছো না, এটার মধ্যে টেন্সের একটা সুন্দর একটা গঠন আছে। এই গঠনটা একটু বোঝার চেষ্টা করবা। দেখো, তুমি যে এই বাক্যটা দেখতেছো না, ছোট্ট বাক্যটা, আমরা কিন্তু পুরোটা লিখে ফেলছি। এখন শুধু বাকি রয়েছে কি এতটুকু, যে কিন্তু উই ক্যান নট স্পিক ইন ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলতে পারি না, এতটুকু লিখছি। কিন্তু এখানে কি বলছে, 10 বছর ধরে ইংরেজি শিখলে ও। তো এই যে কথাটা দেখতেছো না, যে শিখলে ও, এটাকে এভাবে না ভাইবা, তুমি যদি বলো যে যদিও আমরা শিখছি তারপর আমরা কথা বলতে পারি না, এরকমটা লিখতে পারি না, যদিও বা শিখা সত্ত্বেও। তো যদি এরকমটা চিন্তা করতে পারি আমরা, যে যদিও বা শিখা সত্ত্বেও, মানে ইংরেজি শিখা সত্ত্বেও 10-12 বছর ধরে, তো সত্ত্বেও হলে আমরা কি ইউজ করতে পারি এখানে, ডিসপাইট অফ, ডিসপাইট অফ লিখতে পারি। আবার আমরা যদি এটাকে যদিও দ্বারা শেষ মানে লেখার চেষ্টা করি, তখন এইভাবে লিখবো যে বাট উই ক্যান নট স্পিক ইন ইংলিশ দো, আচ্ছা অলদো লিখি, অলদো অর্থ যদিও, দো অর্থ যদিও, অলদো যদিও আমরা কি করতেছি, যদিও আমরা উই কি করতেছি, আমরা ইংরেজি শিখতেছি। আচ্ছা দেখো, আমরা যখন কোনো একটা কাজ করি তাহলে কি হয়, কন্টিনিউয়াস হয়, ঠিক আছে, কন্টিনিউয়াস হয়। কিন্তু কোনো একটা নির্দিষ্ট সময় ধরে যদি আমরা শিখি, তখন পারফেক্ট কন্টিনিউয়াস হয়। 10-12 বছর ধরে শিখতেছি, একটা নির্দিষ্ট সময় ধরে শিখতেছি না, তখন পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আর পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি, হ্যাভ অথবা হ্যাজ বিন দিয়া ভার্বের সাথে
আইএনজি, বুঝছো? নর্মালি কন্টিনিউয়াস হলে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়, একটা অক্সিলারি ভার্ব হয়। কিন্তু যখন কোনো একটা নির্দিষ্ট সময় ধরে তুমি শিখবা, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তখন কি হ্যাভ বিন হ্যাজ বিন দিয়া ভার্বের সাথে আইএনজি। তখন আমরা কি লিখবো, অলদো, যদিও, উই হ্যাভ বিন, উইর সাথে হ্যাভ যাবে, উই হ্যাভ বিন, আমরা কি শিখতেছি, তো শিখা মানে কি লার্নিং, লার্নার তো শিখা, উই হ্যাভ বিন তো চলতেছে যেহেতু লার্নিং দিব, যদিও উই হ্যাভ বিন লার্নিং, শিখতেছি কি, কি শিখতেছি, ইংলিশ, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, কত বছর ধরে, 10-12 বছর ধরে। এই যে ধরেটা আমরা কি লিখবো, ফর লিখতে পারি। তো ফর না লিখে আমরা সিন্স লিখি, খুব সুন্দর হয়। সিন্স মানে কি একটা নির্দিষ্ট সময় যাবত বোঝাইতেছে, সিন্স কি 10-12 বছর মানে কি 10 থেকে কি 12 ইয়ার্স, এত বছর যাবত আমরা কি করতেছি, শিখতেছি। তারপর কি হইতেছে না, আমাদের ইংরেজি মানে ইংরেজিতে কথা বলতে পারতেছি না প্রপারলি। ওকে, আচ্ছা, তো তারপর দেখো তো কি বলছে, তোমার কি মনে হয় এর কারণ কি, তোমার কি মনে হয় ইংরেজিটা কি হবে, হোয়াট ডু ইউ থিঙ্ক, বুঝো, তুমি কি মনে করো বা তোমার কি মনে হয়, এটা ইংরেজি কি হবে, হোয়াট। এই যে হোয়াট হচ্ছে তোমার কি এর পরিবর্তে, তো মনে হওয়া মানে কি থিঙ্ক বা চিন্তা করো, তো থিঙ্ক, এই যে থিঙ্ক না, তো থিঙ্ক যে ভার্বটা দেখতেছো না, এটা বর্তমানকালের না, সো এখানে ডু বসছে, এবং কারণ কি সাবজেক্ট হচ্ছে তুমি, তুমি ইউর সাথে তো ডু বসে, হ্যাঁ, ডাস বসবে না। তো হোয়াট ডু ইউ, তুমি কি মনে হয় মানে কি চিন্তা করো বা এটাই বুঝিতেছে, বা তুমি কি ভাবো, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি ভাবো বা তুমি, তোমার কি মনে হয় এর কারণ কি, এর কারণ কি মানে কি, হোয়াট ডু ইউ থিঙ্ক, লিখলাম যে মানে তুমি কি ভাবো, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিজন, এর কারণটা কি, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য, আচ্ছা ইজ দেওয়ার দরকার নাই, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ কেন দিব, একটা অক্সিলারি ভার্ব তো দিছি, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য রিজন, দ্য রিজন মানে কি কারণ, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য রিজন অফ ইট মানে কি এটার কারণ কি, তুমি এটা কি মনে করো, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য রিজন অফ ইট মানে এটার কারণ কি, অফ ইট মানে কি এটার, আর দ্য রিজন মানে কি কারণ, তো তুমি কি মনে করো এটার কারণ কি। ওই তখন সে কি বলবে দেখো, হ্যাঁ তুমি ঠিক বলেছ, সুমনে তখন কি বলছে যে হ্যাঁ তুমি ঠিক বলেছো, তো হ্যাঁ মানে কি আমরা জানি ইয়েস, ইয়েস তুমি ঠিক বলেছো মানে কি ইউ আর রাইট, ইয়েস ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো, এটা সুমনে বলছে। তো তারপরে এটা বলার পরে সুমনে কি বলছে যে আমার মনে হয় সমস্যাটা আমাদের শেখানোর পদ্ধতিতে, সমস্যাটা কি আমাদের শেখানোর পদ্ধতিতে। ওকে, আমার মনে হয় মানে কি, আই হচ্ছে আমার বোঝাইতেছে এখানে, আই থিঙ্ক, থিঙ্ক মানে কি মনে হয়, আই থিঙ্ক বা আমি মনে করি কি, প্রবলেমটা কোথায়, সমস্যাটা হচ্ছে আমাদের শেখানোর পদ্ধতিতে, তো সাবজেক্টটা কোনটা, সমস্যাটা, তো সমস্যাটা মানে কি প্রবলেম, প্রবলেম, দ্য প্রবলেম মানে কি সমস্যাটা নির্দিষ্ট করতেছে, হ্যাঁ, দ্য প্রবলেম, সমস্যাটা হচ্ছে, সমস্যাটা ইজ, দ্য প্রবলেম ইজ, সমস্যাটা হচ্ছে, যেহেতু এখানে বাক্যের মধ্যে ভার্ব নাই, সো আমরা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসলাম, দ্য প্রবলেম ইজ, সমস্যাটি হচ্ছে আমাদের শেখানোর যে পদ্ধতি, এই পদ্ধতিতে, এই যে পদ্ধতিতে শেষে কি আছে, এ আছে, তো আমরা কি করব, প্রিপজিশন হিসেবে ইন নিয়ে আসবো, দ্য প্রবলেম ইজ ইন কি, শেখানোর পদ্ধতি, আমাদের শেখানোর পদ্ধতি, ইজ ইন আওয়ার, শেখানোর পদ্ধতি মানে কি সিস্টেম অফ লার্নিং বা লার্নিং সিস্টেম, শেখানোর পদ্ধতি মানে কি লার্নিং মানে কি শেখানো, আর লার্নিং সিস্টেম মানে কি পদ্ধতি, সিস্টেম। তো আই থিঙ্ক মানে আমি মনে করি যে দ্য প্রবলেম সমস্যাটি হলো কোথায়, ইন আওয়ার লার্নিং সিস্টেম, আমাদের শেখানোর পদ্ধতিতে সমস্যাটা আছে। ঠিক আছে, তো তারপর কি বলছে দেখো, আমরা কি বললো দেখো তো, যে আমরা এখনো সেই গতানুগতিক ও পুরনো পদ্ধতি অনুসরণ করছি। তো এখানে কিন্তু একটা বাক্য দেওয়া আছে, এটা আলাদা একটা বাক্য, এটা হচ্ছে যে আমরা এখনো, তো সাবজেক্টকে আমরা মানে কি উই, এখনো, এখনো কথাটার মানে কি বুঝো, যখন কোনো কিছু এখনো চলে, তখন এই যে এখনো কথাটার অর্থ হিসেবে আমরা কি লিখতে পারি, স্টিল, কি লিখতে পারি, স্টিল, স্টিল মানে কি এখনো পর্যন্ত, উই স্টিল মানে কি আমরা এখনো, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা স্টিলটা আমরা আগে না দিই, একটু পরে দিব, কারণ দেখো সাবজেক্ট লিখলাম না, সাবজেক্টের পরে একটা ভার্ব দিতে হয়, তো এখন ভার্বটা যদি আমরা খুঁজি বাক্যটার মধ্যে, সাবজেক্ট তো দিলাম, তো আমরা এখনো শিকার সেই গতানুগতিক ও পুরনো পদ্ধতি অনুসরণ করছি, এই যে অনুসরণ করছি না,
এটা হচ্ছে আমার ভার্ব। তো এখানে কি বলছে, অনুসরণ করছি বা করতেছি, কাজটা চলতেছে। তো যদি কাজটা চলে এটা কি হবে, কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস হলে কি হয়, একটা অক্সিলারি ভার্ব দিয়ে ভার্বের সাথে আইএনজি হয়। তো উইর সাথে অক্সিলারি ভার্ব কি হবে, আর। উই এখন এটার পরে আমরা কি দিব, স্টিল দিব। স্টিল, অলসো, এগুলো কি হয়, মেন ভার্বের আগে বসে, ঠিক আছে। তো উই আর স্টিল, আমরা কি উই আর স্টিল কি করতেছি, আমরা এখনো অনুসরণ করছি। তো অনুসরণ করা হচ্ছে ফলো, আর এটার সাথে আইএনজি লাগবে কারণ যেহেতু কাজটা চলতেছে। সো উই আর স্টিল ফলোয়িং, তো এই যে স্টিলটা কোথায় বসছে, মেন ভার্বের আগে বসছে। অলসো, স্টিল, এগুলো এখানেই বসে। তো উই আর স্টিল ফলোয়িং, আমরা কি এখনো কি করতেছি, যে আমরা অনুসরণ করতেছি। কি অনুসরণ করতেছি, শেখার সেই গতানুগতিক ও পুরনো পদ্ধতি। আমরা সে গতানুগতিক ও পুরনো পদ্ধতি ইউজ করতেছি। সেই দ্বারা কি বোঝাইতেছে, অতীতেরটা বোঝাইতেছে। তো সেই দ্বারা নির্দিষ্ট করতেছে যে দা পুরনো পদ্ধতি এবং গতানুগতিক, বুঝছো। গতানুগতিক অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, যা ট্রেডিশন হয়ে আসতেছে। হ্যাঁ, তো গতানুগতিক কথাটার মানে হচ্ছে ট্রেডিশনাল। উই আর স্টিল ফলোয়িং, আমরা ফলোয়িং করছি কিসে, দ্য ট্রেডিশনাল অ্যান্ড কি পুরনো পদ্ধতি মানে কি, ওল্ড সিস্টেম। ওল্ড সিস্টেম, আমরা এই দুইটা কি করতেছি, অনুসরণ করতেছি। কিসের, শেখার অফ লার্নিং। লার্নিং মানে কি শেখা, আর এখানে কি আছে, শেখার শেষে কি যুক্ত আছে, এই যে যদি উচ্চারণটাকে একটু বাড়াও, যে শেখা, তারপর কি এর যুক্ত করতে পারো, যে শেখার। তো এর যুক্ত হলে ইংরেজিতে কি যুক্ত করি, আমরা অফ যুক্ত করি শব্দটার সামনে। অফ লার্নিং মানে কি, শেখার। তো উই আর স্টিল ফলোইং, আমরা এখনো কি অনুসরণ করছি, দ্য ট্রেডিশনাল অ্যান্ড ওল্ড সিস্টেম, গতানুগতিক এবং কি যে পুরোনো পদ্ধতি অফ লার্নিং মানে কি, শেখার। ঠিক আছে। আচ্ছা, তো তারপরে কি আছে দেখো তো, পরের যে বাক্যটা এটা কি বলছে, তুমি যদি একটু খেয়াল করো পরের বাক্যটা। আচ্ছা, যে বলছে কি, এই ভাষায় দক্ষতা অর্জনের জন্য, এই ভাষায় দক্ষতা অর্জনের জন্য, এটা হচ্ছে একটা শর্ত বা একটা উদ্দেশ্য বুঝাইতেছে। তো এটাকে আমরা কি করতে পারি, পরেও লিখতে পারি, বাক্যের আগেও লিখতে পারি। তো মেন বাক্যটা কোনটা দেখো তো, মেন বাক্যটা হচ্ছে এটা, যে আমাদের অবশ্যই নতুন কৌশল অবলম্বন করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো সাবজেক্ট কি, আমাদের, তো লিখলাম কি উই। এখন দেখো অবশ্যই কথাটা বলছে না, তো অবশ্যই মানে কি, মাস্ট। উই মাস্ট, আমাদেরকে কি করতে হবে, অবলম্বন করতে হবে। তো অবলম্বন করা ইংরেজি কি, অ্যাডপ্ট। অ্যাডপ্ট অর্থ কি, অবলম্বন করা। উই মাস্ট অ্যাডপ্ট, আমাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে কি, নতুন কৌশল। তো নতুন মানে হচ্ছে নিউ, আর কৌশল মানে কি, টেকনিক বা উপায় বোঝাইতেছে। উই মাস্ট অ্যাডপ্ট নিউ টেকনিক। ওকে, উই মাস্ট নিউ টেকনিক্স কি অ্যাডপ্ট করতে হবে। কেন, এই ভাষায় দক্ষতা অর্জনের জন্য, এই যে জন্য না, আমরা কি দিব, ফর। দক্ষতা অর্জন মানে কি, আম, দক্ষতা অর্জন মানে কি, আহ, আচ্ছা, অর্জন হচ্ছে এখানে একটা ভার্ব, এটাকে দিয়ে দিই। তো অর্জন যদি ভার্ব হয় কি হবে, অ্যাচিভ অর্থ কি, অর্জন করা। অ্যাচিভ দেখলাম, অ্যাচিভ। তো এটার সাথে আমরা আইএনজি দিয়ে দিব, কেন, কারণ প্রিপোজিশনের পরে বসছে। ফর অ্যাচিভিং মানে কি, অর্জনের জন্য। ফর অ্যাচিভিং মানে কি, অর্জনের জন্য। কি অর্জনের জন্য, দক্ষতা। ফর অ্যাচিভিং স্কিলস, হ্যাঁ, অনেকগুলো দক্ষতা বুঝাইতেছে। তো ফর অ্যাচিভিং স্কিলস কোথায়, এই ভাষায় মানে কি, এই ভাষা মানে কি, দিস ল্যাঙ্গুয়েজ অর্থ কি, এই ভাষা। কিন্তু এখানে বলছে কি, এই ভাষায়, শেষে কি আছে, অন্তস্থ অনা। তো এই জন্য আমরা ইন ইউজ করব, ঠিক আছে। ইন দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষায় দক্ষতা অর্জনের জন্য। তো তারপরে সুমন কি সমী কি বলছে, যে ধন্যবাদ সুমন, বিদায়। তো ধন্যবাদ মানে কি, তুমি এটা জানো খুব ভালো করি, যে থ্যাঙ্কস সুমন। বিদায় মানে কি, বাই। তারপর আপনাকে স্বাগতম, ইউ আর ওয়েলকাম। আচ্ছা, ইউ আর ওয়েলকাম এভাবে না দিয়ে মোস্ট ওয়েলকাম দিতে পারি, খুব সুন্দর হয়। আপনাকে স্বাগতম, মোস্ট ওয়েলকাম, বা শুধু ওয়েলকাম লিখলেই চলে, যে মোস্ট ওয়েলকাম। তারপরে আলোচনাটি আমার খুব ভালো লেগেছে। আলোচনাটি মানে কি, ডিসকাশন, দ্য ডিসকাশন মানে কি, এই যে আজকে আলোচনাটা করছে এটা দ্য ডিসকাশন আমার খুব ভালো লেগেছে, দ্য ডিসকাশন। আচ্ছা, এটা কিভাবে না লিখে আমি একটু অন্যভাবে লিখতে পারি, দেখো, যে আমার খুব ভালো লাগছে না, সাবজেক্টটা কার, আমার। তো সাবজেক্ট হচ্ছে আমি। তো খুব ভালো লেগেছে মানে কি, সে এনজয় করছে। হ্যাঁ,
এনজয়েড, আই এনজয়েড মানে কি সে এনজয় করছে, সে উপভোগ করছে। আই এনজয়েড কি উপভোগ করছে? এই আলোচনাটা। আই এনজয়েড দ্য ডিসকাশন, ডিসকাশন, আই এনজয়েড দ্য ডিসকাশন, আমি আলোচনাটা খুব এনজয় করছি বা ভালো লাগছে। বিদায়, বিদায় মানে কি? গুড বাই। ওকে, গুড বাই। ঠিক আছে? তো এভাবে তুমি কি করতে পারো, একটা ডায়লগকে তোমার মাথার মধ্যে যখন এটা সম্পর্কে একটা বাংলা চিন্তা আসবে, তো তুমি এটাকে কি করতে পারবে, তুমি ইংরেজিতে বানায় লিখতে পারবা। এখন কথা হচ্ছে তুমি যে ডায়লগটা লিখবা এটার উপর যে বাংলা কনসেপ্টটা, এটা তোমার মোটামুটি জানার দরকার। এবং তোমার সামনে তো এরকমভাবে এই বাংলায় লেখা থাকবে না, তাই না? তাহলে তোমার মাথার মধ্যে যে চিন্তাটা আনবা, ওই চিন্তাটাকে তুমি কি করবা, ইংরেজিতে বানায়া লেখার জন্য প্রয়াস করতে হবে। তো এটা তো আর একদিনের কাহিনী না। সো তোমাকে কি করতে হবে, একটু মনোযোগের সাথে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, কারণ তুমি যদি প্র্যাকটিস না করো না, তুমি মাথার মধ্যে কখন ভাববা, আবার তুমি এই চিন্তা করবা যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, এই যে আওলায় যাবে, কারণ এটা তো তোমার সামনে লেখা থাকবে না, তাই না? তো এই জন্য তুমি নিজে নিজে যত রিয়েল প্র্যাকটিস করবা, তত তাড়াতাড়ি তুমি কি করতে পারবা, এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে উন্নত করতে পারবা। হ্যাঁ।